আচ্ছা, তো ধরেন ফানেলের কয়টা স্টেজ? তিনটা স্টেজ। কয়টা স্টেজ? তিনটা স্টেজ। টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল। আচ্ছা, এইগুলো আসলে কেন করা? এই ফানেল টান এগুলো কেন করা? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মানুষ হাজারো প্রোডাক্টের ভিড়ে, হাজারো সেলার, হাজারো কোম্পানির ব্র্যান্ডের ভিড়ে আমাদেরটা কেন কিনবে? ঠিক আছে, বা এক্স্যাক্টলি যদি আমরা ফানেলটা ফলো করতে পারি তাহলে ফানেল ইটস বিন কাস্টমার জার্নি। ফানেল ইটস বিন কি? কাস্টমার জার্নি ম্যাপিং। কাস্টমার জার্নি যদি ম্যাপিং না করতে পারেন যে কাস্টমার কোন জায়গা থেকে কোন জায়গায় কি করবে, ঠিক আছে, তাহলে আসলে আপনি যে কোটি টাকার বিজনেস ফ্রেমওয়ার্ক বলেন, আপনি 1-2 লাখ টাকা সেল করতে পারবেন, এটা 10 লাখ 20 লাখ কোটি টাকা নিয়ে যাওয়া পসিবল হবে না। ঠিক আছে, তাই জন্য আপনাকে ফ্রেমওয়ার্কটা ফলো করতে হবে, কাস্টমারের সাইকোলজিটা বুঝতে হবে। সাইকোলজিটা কি? যে মানুষজনের সাথে প্রথমে আমাদের পরিচিত হইতে হয়, ঠিক আছে, তারপরে হচ্ছে তাকে আমাদের প্রোডাক্টের সার্ভিস বা কোয়ালিটি সম্পর্কে জানাই, দেন হচ্ছে বটম অফ দ্য ফানেল তাকে সেল করার ট্রাই করি। ঠিক আছে, সো আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন জিনিসটা। ধরেন একজন কোচ আছে, একজন মেন্টর আছে, এগুলা নাই বলে আপনাদেরকে ধরেন যে কোনো ক্ষেত্রেই আপনি যখন অনলাইন, ধরেন লেটস সে একটা অনলাইন শপের কথাই বলি, প্রথমে আমরা একটা প্রোডাক্ট আইনা দেখি যে আসলে ভালো দেয় কিনা, সময়মতো ডেলিভারি দেয় কিনা। যখন ট্রাস্টেড হয়ে যায়, আমার কাছে ভালো মনে হয়, তখন আরো বেশি প্রোডাক্ট অর্ডার করি, তাই না? আপনারা লোকালি চিন্তা করেন, আপনারা দৈনন্দিন লাইফেও শপিং করতে পারতে হয়, তাই না? তা আপনাদের কিছু পরিচিত দোকান থাকে যেখান থেকে সবসময় কেনাকাটা করে। হ্যাঁ, ডে ওয়ানে কি এত কেনাকাটা করছেন? মানে ডে ওয়ান, প্রথম দিন কি এত কেনাকাটা করছেন? কথা বলছেন যে লোকটা কেমন, হ্যাঁ, কিছু মাল কেনাকাটা করছেন, ব্যবহার করছেন, পরবর্তীতে একটা ফ্যামিলিয়ারিটি হয়ে গেছে, একটা ট্রাস্ট বিল্ড আপ হয়ে গেছে, তখন আপনি আসলে অনেক কেনাকাটা করেন। সো এটাই আর কি, মানুষজনকে ধৈর্যই সবকিছু বেচানো যাবে না, ধৈর্যই তার কাছে সব ব্যবসা করা যাবে। এটাও স্বাভাবিক স্যার, এই সব জায়গায় আপনি দেখলাম যে কোনো দোকান বলেন বা যে কোনো ইয়েতে বলেন, হ্যাঁ, একবার কোনো কাস্টমার দোকান থেকে কিনলে সবসময় কেনার চেষ্টা করে, কারণ ট্রাস্ট বিল্ড আপ হয়ে যায়। সো এটাই আর কি, মানুষের সাথে প্রথম আপনার ট্রাস্ট বিল্ড আপ করতে হবে। তাকে প্রথমবার যখন বিক্রি করতে চাইতেছেন, লাভের চিন্তা করা যাবে না, ঠিক আছে? আরো কিছু উদাহরণ দিছিলাম, দেখেন সিম কোম্পানি সিম বিক্রি করে আপনার কাছে কি লাভ করে? অবশ্যই লাভ করে। সিম যে বিক্রি করতেছে, বিক্রি হওয়ার পর লাভ হয়, ফার্স্টে তো এটা এমনি দিয়ে দেয় আমাদের। এমনিতে এটা কি বলছিলাম উদাহরণটা আপনাদের কাছে? হ্যাঁ, বলছিলেন। সো বিকাশ অ্যাকাউন্ট খুললে 100 টাকা দেয় আমাদেরকে, স্যার পৃথিবীর কোনো কোম্পানি বা ব্যবসায়ী কোনো প্রোডাক্ট কাস্টমারকে টাকা দিয়ে কখনো তাদের ফ্রি দেয় না। যদি ফ্রি দেয় তাহলে অন্যভাবে আবার টাকাটা কালেক্ট করে। মানে এইটাই, 100 টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলাইতেছে, কিন্তু বিকাশ কি 100 টাকা লাভ হইতেছে একটা অ্যাকাউন্ট খুললে? লাভ হইতেছে না। 100 টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলাইতেছে, মানে আপনাকে তাদের কাস্টমার বানাইতেছে। আপনি এবার থেকে ট্রানজাকশন শুরু করবেন। পেপাল যখন নামছে, পেপাল অ্যাকাউন্ট খুললে $20 দিত, অ্যাকাউন্ট ক্রিয়েট করলে। পেপাল ইটস এ পেমেন্ট সিস্টেম, অনলাইন ব্যাংকিং, ঠিক আছে, অনলাইন ব্যাংকিং বিকাশের মতো। বিকাশ তো এমএফএস, বাট পেপাল হচ্ছে অনলাইন ব্যাংকিং। তো পেপাল যখন অ্যাকাউন্ট নিত $20 ফ্রিতে দিত, এখনের কথা বলছি না, যখন পেপাল শুরু হয়েছে। তো এইভাবে তারা কয়েকশো মিলিয়ন, লাইভ বিকাশ না, এটা অনলাইন ব্যাংকিং, ঠিক আছে। সো মানে লাইভ বিকাশে বলতে পারেন, বিকাশে তো হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স বা মোবাইল ফাইন্যান্স সিস্টেম। অনলাইনে যাদের টাকা আছে, যাদের মেসেজ আসে না, টাকা যারা হচ্ছে পেনশন পায়, পেনশনের টাকা সেটা না। অনলাইন ব্যাংকিং বলতে পেপাল, আমাদের ব্যাংকগুলো থেকে অনলাইন ছিল, রিসেন্টলি এটা হয়েছে। সব তো আমাদের টাকা জমা দিতে গেলে ব্যাংকে জমা দিতে হইতো,
টাকা খরচ করতে হইলো ব্যাংকে যায় খরচ করতে হইতো, তাই না? টাকা উঠাইতে গেলে ব্যাংকে যেতে, জমা দিতে গেলে ব্যাংকে যাইতে হইতো। এখন ফোন দিয়ে কিন্তু পেপ্যাল হওয়াতে কি হয়েছে, আপনার টাকা জমা দিতেও ব্যাংকে যাওয়া লাগতেছে না, টাকা খরচ করতেও ব্যাংকে যাওয়া লাগতেছে না, ওর সিস্টেমটাই অনলাইনে। ঠিক আছে? তো অ্যাকাউন্ট খুললে তারা $20 ফি দিয়ে দিত। $20 কি তাদের লাভ হইতো? কখনোই না। তারা দিয়ে দিয়ে মানুষজনকে পেপাল ইনস্টল করাইছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করাইছে, দেন তারা ইউজ করা শুরু করছে, তাই না? সো এইটাই, ফেসবুকে যখন আপনি অ্যাড দিতেছেন, আপনার উদ্দেশ্য হচ্ছে কাস্টমার বেস ক্রিয়েট করা। কি ক্রিয়েট করা? কাস্টমার কাস্টমার বেস ক্রিয়েট করা। বিজনেস ডাজেন্ট ম্যাটার, দ্য অল অ্যাবাউট ম্যাটার ইজ কাস্টমার। অ্যামাজন তাদের মূল থিওরি হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। কি স্যাটিসফ্যাকশন? কাস্টমার কাস্টমার যদি স্যাটিসফাই থাকে তাহলে আমি বিজনেস করতে পারবো। কাস্টমার আছে বিজনেসে, কাস্টমার নাই বিজনেস নাই। তো এই জন্য ফেসবুকে যখন প্রথমবার আপনি একটা মানুষের কাছে বেচতে চাইতেছেন, আপনার এখানে মানে লাভ করার ইচ্ছা থাকবে না, ইচ্ছা থাকবে হচ্ছে তার কাছে বেচে কিভাবে ফ্যামিলিয়ার হইতে পারছে, আমার প্রোডাক্টটা ইউজ করুন। ওকে, দ্বিতীয়বার ভালো লাগলে সে এমনিতে আসবে। সো প্রতিবারে যদি আপনাকে অ্যাড দিয়ে বেচাইতে হয়, অ্যাড দিয়ে বিক্রি করতে হয়, তাহলে তো আপনার এটা গুড স্ট্র্যাটেজি না। ঠিক আছে? একবার মানে আপনাকে আপসেল ক্রস সেল করতে হবে। কি করতে হবে বলেন, কি করতে হবে? আপসেল ক্রস সেল বুঝেন? আপসেল ক্রস সেল হচ্ছে এক্সিস্টিং কাস্টমারদের কাছে করে। কাদের কাছে? যারা পরিচিত একদম নিচে দেয়। এক্সিস্টিং কাস্টমারের কাছে আপসেল ক্রস সেল হয়। সো লেটস সে ধরেন একটা মানুষ আপনার থেকে কলম কিনছে, আপনি তার কাছে বিক্রি করেন আবার খাতা। আপসেল মানে হচ্ছে সিমিলার প্রোডাক্ট কাস্টমার কাছে আবার বেচার ট্রাই করে। ঠিক আছে? একবার টি শার্ট কিনছে, আবার টি শার্ট বিক্রি করেন তার কাছে। ঠিক আছে? ক্রস সেল মানে হচ্ছে সে টি শার্ট কিনছে আপনার থেকে, আপনি তাকে জুতা বিক্রি করে ট্রাই করেন এবং সে আপনার থেকে কিনবে। সো এটাকে বলা হচ্ছে আপসেল এন্ড ক্রস সেল। এক্সিস্টিং কাস্টমারদের কাছে আপনার প্রোডাক্ট সেল করা। ওকে, সো যেটাকে আমরা বলেছি রিপিট কাস্টমার। কি কাস্টমার? আপনার বিজনেস যদি রিপিট কাস্টমার না থাকে, ইটস এ ব্যাড সাইন যে আপনি আসলে আপনার বিজনেসটা ভালোভাবে যাচ্ছে না, কোনো না কোনো জায়গায় প্রবলেম আছে। হয়তো আপনার প্রোডাক্টের প্রবলেম আছে, অথবা আপনার প্রাইসিং এর প্রবলেম আছে, অথবা আপনার সাপ্লাই চেইনের প্রবলেম আছে। বিজনেসের মার্কেটিং এর 4টা পি, 4 পিএস অফ মার্কেটিং, যে প্রোডাক্ট, প্রাইস, প্লেসমেন্ট, এবিলিটি, আর হচ্ছে মার্কেটিং। যে কোনো একটাতে আপনার সমস্যা আছে, এই জন্য কাস্টমার আপনার রিপিট হইতেছে না। সো আপনার রিপিটেড কাস্টমার যত বেশি, ইটস এ ভেরি গুড সাইন যে আপনার বিজনেস ভালো যাইতেছে। ওকে, সো ধরেন টপ অফ দ্য ফানেলে আমাদের উদ্দেশ্য থাকে জাস্ট মানুষজনের সাথে পরিচিত হওয়া, এঙ্গেজ হওয়া। ঠিক আছে? ওইখানে আমাদের বেচা উদ্দেশ্য থাকে না। কি উদ্দেশ্য থাকে না? বেচা উদ্দেশ্য থাকে না। বেশি থেকে বেশি মানুষের কাছে আমাদের অ্যাডটা নিয়ে যাওয়া, এটা আমাদের উদ্দেশ্য থাকে। বেশি থেকে বেশি মানুষের কাছে এজ মাচ ইজ পসিবল। মানুষ কিনলো কি কিনলো না এটা পরের বিষয়, আমাদেরকে অ্যাড নিয়ে যেতে হবে। সেটার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অথবা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। ওকে, মিডল অফ দ্য ফানেলে ট্রাফিক ক্যাম্পেইন, যে ভাই তুমি আমার ভিডিওটা দেখছো, আমার সম্পর্কে জানছো, এবার দেখে আসো আমার প্রোডাক্টগুলো কিরকম, আমার প্রোডাক্টগুলোর রিভিউ কেমন, একটু দেখে আসো। ওকে, যেটা বলা হচ্ছে মিডল অফ দ্য ফানেল, ওয়েবসাইটে গিয়ে তুমি একটু দেখে আসো। আর বটম অফ দ্য ফানেল, যে ভাই এখানে আমাদের বেচার উদ্দেশ্য থাকে না। মিডল অফ দ্য ফানেলে বেচা উদ্দেশ্য থাকে না, আমাদের উদ্দেশ্য থাকে মানুষজনদেরকে আমাদের ওয়েবসাইটে নিয়ে গিয়ে আমাদের প্রোডাক্টগুলো শো করানো। বটম অফ দ্য ফানেল এখানে হচ্ছে সেল করা। ঠিক আছে? টপ অফ দ্য ফানেলে যখন আপনি দিবেন, দেখবেন আপনার ভিডিওর প্রচুর ভিউ, প্রচুর রিচ হইতেছে, প্রচুর মানুষ যাইতেছে, কিন্তু কিনতেছে না।
মানুষজন কিনতেছে না, আপনার এটা কিনবেও না। ওখানে জাস্ট বেশি বেশি অ্যাওয়ারনেস হবে। মিডল অফ দ্য ফানেলে কি হবে? প্রচুর ওয়েবসাইট ভিজিটর পাবেন, দেখবেন রিচও কম হইতেছে, সেলও কম হইতেছে, কিন্তু ওয়েবসাইট ভিজিটর পাবেন। আর এঙ্গেজমেন্ট হইলে মেসেজ ক্যাম্পেইন, প্রচুর মেসেজ পাইতেছেন, বুঝছেন? আর যদি লিড সেলস ক্যাম্পেইন হয় তাহলে দেখবেন সেল আসতেছে, ভিডিও ভিউ কম, সেল তারপরে হচ্ছে ওয়েবসাইট ভিজিটরও কম। কিন্তু সেল অল্প মানুষ যাইতেছে ওয়েবসাইটে কিন্তু কিনতেছে, অল্প মানুষ ভিডিও ভিউ করতেছে কিন্তু কিনতেছে। দ্যাট মিন ফেসবুকের কাছে আসলে ডাটা আছে, কে আসলে কিনে কেনাকাটা করে। আপনি যখন সেল ক্যাম্পেইন চালাইতেছেন তখন ফেসবুক তাদের কাছে নিয়ে যায় শুধু। ওকে, আচ্ছা এবার আসেন মার্কেটিংয়ের 3টা স্টেজ বললাম, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। এই 3টার উপর বেস করে আসলে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ গুলো সাজানো, ঠিক আছে? ধরেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, হুমায়ুন না, আচ্ছা ধরেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ গুলা, এগুলা কিন্তু সব এইভাবে দেয়া আছে, কিন্তু ওই যে ফানেলের 3টা স্টেজ অনুযায়ী কিন্তু এগুলো সাজানো আছে, ঠিক আছে? এবার তাইলে এখান থেকে আমরা বুঝি ব্র্যান্ড অ্যাওয়ারনেস অথবা রিচ ক্যাম্পেইনের জন্য হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, আগে 2টা ছিল এখন একটা করে ফেলছে, ঠিক আছে? কনসিডারেশন, কনভার্সন। কনসিডারেশন মানে হচ্ছে এঙ্গেজমেন্ট, কি মেন? এঙ্গেজমেন্ট করা বা একটু কনসিডার করা যে ভাই তুমি তো আমার সম্পর্কে জানো, আমার অ্যাপটা একটু ইনস্টল করো, ঠিক আছে? আমার ওয়েবসাইটে গিয়ে একটু ভিজিট করো, তোমার নাম ফোন নাম্বারটা আমার কাছে দাও। কাস্টমারকে একটু কনসিডার করতে বলতেছি। কনভার্সন মানে হচ্ছে সেলস ক্যাম্পেইন। কনভার্সন মানে কি? সেলস ক্যাম্পেইন, যে ভাই তুমি আবার আমার থেকে কিনো। তো কনসিডারেশন এখানে ট্রাফিক ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, অ্যাপ ইনস্টল, ভিডিও ভিউ, লিড জেনারেশন, মেসেজ ক্যাম্পেইন। আর কনভার্সন এখানে কনভার্সন বা সেলস ক্যাম্পেইন, ক্যাটালগ সেলস ক্যাম্পেইন। ওকে, স্টোর ভিজিটর এটা এখন ডিফারেন্ট থিং। আচ্ছা এবার আসেন আমরা এড অ্যাকাউন্টে যাই। আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাইতেছি। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমাদের কি ফায়দা হয়? বেশি থেকে বেশি মানুষের কাছে আমরা রিচ করতে পারি, ওকে, বা আমাদের ভিডিওগুলা ভিউ করাইতে পারি। আচ্ছা ট্রাফিক ক্যাম্পেইনে কি হয়? মানুষজনকে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাই, সে আমাদের ওয়েবসাইটে এসে পেজ ভিজিট করে, আমাদের ওয়েবসাইট ভিজিট করে। সেখানে লেখা আছে গুড ফর লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, অ্যান্ড ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ। সো এগুলো হচ্ছে অপশনাল, প্রথম 2টাই হচ্ছে মেন। প্রথম 2টাই বেশি ইউজ করি আমরা ট্রাফিকের জন্য, বাকিগুলো অপশনাল। এঙ্গেজমেন্টে কি করা যায়? মেসেজ ক্যাম্পেইন করা যায়, তারপর হচ্ছে ভিডিও ভিউ ক্যাম্পেইন করা যায়, অ্যান্ড পোস্ট এঙ্গেজমেন্ট এগুলো করা যায়। লিড ক্যাম্পেইনে শুধু লিড জেনারেশন, ইনস্টল, লিড ক্যাম্পেইনে লিড জেনারেশন, ইনস্ট্যান্ট ফর্ম, আর অ্যাপ প্রমোশন, অ্যাপ ইনস্টল। সেলস ক্যাম্পেইনে হচ্ছে সেলস বা কনভার্সন ক্যাম্পেইন। সো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্লিক করি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে জাস্ট মানুষের কাছে পৌঁছানো, অনেক মানুষকে আমরা পৌঁছাবো, জন্য আমরা কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের একটা নাম দিতে হয়, বলছিলাম এটা সম্পর্কে। নাম কিভাবে দিতে হয় বলেন তো? নাম দিতে হবে মানে যে প্রোডাক্ট ওটার যে নাম প্রোডাক্ট নিয়ে ইয়ে করবো। হ্যাঁ, যে প্রোডাক্ট অথবা বিজনেসের নাম। যদি আপনার একই অ্যাকাউন্টে মাল্টিপল বিজনেসের অ্যাড ডান করেন তাহলে প্রথমে বিজনেসের নাম দিবেন, পরে প্রোডাক্টের নাম দিবেন, এরপরে ডেটটা দিবেন। আর যদি একই বিজনেসের অ্যাড ডান করেন তাহলে শুধু প্রোডাক্টের নাম আর হচ্ছে ডেট, ঠিক আছে?
আপনার মতো করে আপনি দিবেন, বাট আই রিকমেন্ড আপনি ডেটটা দেন সবসময়। আচ্ছা, এরপরে হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ। আপনি এখান থেকে আবার চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে ক্যাম্পেইন অবজেক্টিভ চেঞ্জ করা যাবে ক্যাম্পেইন কন্টিনিউতে ক্লিক করার পরে। যতক্ষণ না আপনি পাবলিশ করতেছেন, ক্যাম্পেইন যখন পাবলিশ করে দিবেন তখন আসলে আহ, আপনি আর অবজেক্টিভ চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা, ক্যাটাগরাইজ ইউর অ্যাড, এখানে একটা জিনিস আছে। দেখেন, আপনি যদি এই জিনিসগুলো সেল করতে চান, যে ক্রেডিট কার্ড অফার টফার সেল করে না, ক্রেডিট কার্ড, ফাইন্যান্সিং, ব্যাংকিং এর যে ইয়াগুলো, ফাইন্যান্স সার্ভিস আপনি সেল করতে অ্যাড দিতেছেন, ফাইন্যান্স সার্ভিসে কারেন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট, ইনভেস্টমেন্ট সার্ভিস, পেমেন্ট সার্ভিস, এই সার্ভিসগুলো আপনি দেন, ঠিক আছে, তাহলে আপনাকে ফেসবুক থেকে এক্সট্রা ভেরিফিকেশন নিতে হবে। কি নিতে হবে? ভেরিফিকেশন নিতে হবে। আপনি চাইলে সহজে এগুলো অ্যাড ডান করতে পারবেন না। এরপরে হচ্ছে ধরেন এমপ্লয়মেন্ট, যে জব, ফ্রিল্যান্স, ইন্টার্নশিপ, এমপ্লয়মেন্টে কোনো অ্যাড দিতেছেন আপনি, যদি দিতে চান তাহলে আপনাকে ফেসবুক থেকে একটা এক্সট্রা ভেরিফিকেশন নিতে হবে। নেক্সট, আচ্ছা, হাউজিং রিলেটেড কোনো অ্যাড আপনি দিতেছেন, যে প্রপার্টি সেল, হ্যাঁ, তো রিয়েল এস্টেট বিজনেসের কোনো আপনি সেল করার পর দিতেছেন, তাহলে আপনাকে এক্সট্রা ভেরিফিকেশন নিতে হবে। এরপর হচ্ছে ইলেকশন অথবা পলিটিক্যাল ইস্যু বা সোশ্যাল ইস্যু নিয়ে আপনি যদি অ্যাড দিতে চান, নির্বাচনের প্রচার প্রসারণা, ঠিক আছে, দেখছেন কখন অ্যাড? কিন্তু আমি দিছি নির্বাচনের প্রচার প্রসারণা, কোন জায়গার এক চেয়ারম্যান জানি আসছিল, অ্যাড দিয়ে দিছিল। যাই হোক, বেশি একটা দিতে, টোনটা দিছিলেন। না না, ওরা ভিডিও নিয়ে আসছে, আমি এটা ভিডিও প্রচার করে করে দিছে, দিছি। edit করে দিছে। অনলাইনে মানুষকে এসে ভোট দেবো নাকি? হ্যাঁ, অনলাইনে মানুষকে ভোট দেবো ভোট দেব না, দেখবো যদি। জাস্ট দেখবে আর কি। সো ওইগুলোর সোশ্যাল ইস্যু, ঠিক আছে, অথবা ইলেকশন সার্ভিস, এগুলার অ্যাড দেওয়ার জন্য হচ্ছে, যদি ফেসবুকে অ্যাড দিতে চান আপনি এক্সট্রা ভেরিফিকেশন দিতে হবে, ভেরিফাই করতে হবে। সো একটু সতর্ক। খুব ঘুরে ফিরে দিছিলাম আর কি, তারপর রিজেক্ট করে দিছে। পরবর্তীতে যা বাজেট ছিল পুরোটা শেষ করতে পারিনি, যে খালি রিজেকশন করে দিছে। সো এই আর কি। এই দেখেন, যদি আপনি এখানে বিস্তারিত আছে আর কি, আর এখানে শর্টের উপরে আছে, যদি আপনি এগুলোতে অ্যাড দিতে চান, ফাইন্যান্সিয়াল সার্ভিস, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু অথবা পলিটিক্স, ইলেকশন, তাহলে আপনাকে এক্সট্রা ভেরিফিকেশন নিতে হবে। বাট আমরা তো এগুলো স্বাভাবিক ই কমার্সে এটি আমরা বেশি দিই, অনলাইন প্রোডাক্ট সেল করা অথবা সার্ভিস। আচ্ছা, এরপর দেখেন একটা জিনিস আছে, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। কি বাজেট? অ্যাডভান্টেজ ক্যাম্পিং বাজেট। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এসিবি, কি সিবি? এসিবি, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, বা যেটাকে বলা হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। কি বলে? ক্যাম্পিং বাজেট। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট অথবা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, সেইট এগেইন বলেন, এসিবি ক্যাম্পিং বাজেট অপটিমাইজেশন। or advantage campaign budget optimization. দেখেন, হোয়াট ইজ এসিবি বা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট? একই জিনিস দুইটা। ফেসবুকে এখন নতুন নাম দিছে এসিবি বা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা আমরা আগের নাম ছিল ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। ওকে, একই জিনিস। এখন আসেন, হোয়াট ইজ অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট?
দেখেন এখানে একটা চিত্র দেয়া আছে, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে তিনটা জিনিস, ক্যাম্পেইন, অ্যাডসেট আর হচ্ছে অ্যাড। ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড অ্যাড। আচ্ছা, ওই যে অ্যাডসেটের মধ্যে আবার তিনটা তিনটা অ্যাড আছে আর কি। অ্যাডসেটের মধ্যে কি অ্যাড, এগুলো হচ্ছে অ্যাড না, এগুলো হচ্ছে সেল। আচ্ছা, তাহলে সবার উপরে কি সত্য? ক্যাম্পেইন ক্যাম্পের উপর কিছু আছে। আপনি যে অ্যাড রান করতে চান বলতে আপনাকে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। সো দেখেন, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন বলতে বোঝা হচ্ছে বাজেটটাকে ইউটিলাইজ করা সুন্দরভাবে, মানে বাজেটটাকে অপটিমাইজ করার কিছু একটা স্কোপ আছে এমন কিছু বুঝে দিচ্ছে, তাই না? এখন আসেন, আমার যে বাজেটটা আছে, আমার কি বাজেটটা আমি দুই জায়গায় দিতে পারি। আমি ক্যাম্পেইনের মধ্যে দিতে পারি অথবা অ্যাডসেটের মধ্যে দিতে পারি, ঠিক আছে? সো ধরেন একটা ক্যাম্পেইনের মধ্যে তিনটা অ্যাডসেট, আমার বাজেট হচ্ছে $30। কয় ডলার? $30। আমি কি করলাম, তিনটা অ্যাডসেটকে $10 করে বাজেট দিলাম। ওকে, এখন $10 যেহেতু দিছি, ফেসবুক তো খরচ করবে, তাই না? জি সো ফেসবুক কি করলো, খরচ করলো। দেখেন, প্রথম অ্যাডসেটের মধ্যে $10 খরচ হয়েছে, সেল পাইছে তিনটা। দ্বিতীয় অ্যাডসেটের মধ্যে $10 ঠিকই খরচ করছে, সেল পাইছে পাঁচটা। তৃতীয় অ্যাডসেটে $10 ঠিকই খরচ হয়েছে, সেল পাইছে দুইটা, ঠিক আছে? এখন দেখেন, এটা হচ্ছে উইদাউট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এবার আমরা কি করলাম, এটা বাদ দিয়ে এবার ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন চলে আসলাম। এবার আমরা বাজেটটা দিয়ে দিলাম ক্যাম্পেইন লেভেলে। কোথায়? ক্যাম্পেইন ক্যাম্পেইন লেভেলে। যে ভাই, অ্যাডসেটেরকে আমি দায়িত্ব দিতেছি না, আমি তোমাকে দায়িত্ব দিতেছি, তুমি যেই অ্যাডসেটটা ভালো তাকে বেশি খরচ করবা, যে অ্যাডসেটটা মানে কম পারফর্মিং, লো পারফর্মিং, তাকে তুমি একটু কম খরচ করবা। তো দেখেন এখানে অ্যাডসেট টু এর মধ্যে ভালো পারফর্ম করছে, তো সে তাকে $10 খরচ না করে যদি $5 এখানে বেশি খরচ করতাম, আমার আরো সেল দুইটা বা তিনটা বেশি আসতো, তাই না? আসতো কি না? আসতো যেহেতু এটা ভালো পারফর্ম করতেছিল, এটা লো পারফর্ম করতেছে, তাকে বাজেটটা কমাই দিয়ে যদি আমি এই অ্যাডসেটে খরচ করতাম, তাহলে আমার কম টাকায় আরো বেশি সেল আসতো, তাই না? সো অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এই জিনিসটাই করছে, তাকে ক্যাম্পেইনকে আমি $30 দিয়ে দিছি। এখন যেই অ্যাডসেটটা ভালো পারফর্ম করছে তাকে বেশি খরচ করছে। দেখেন এখানে সে একাই 10টা সেল জেনারেট করছে, $18 খরচ করছে। ওকে, $18 তাকে স্পেন্ড করছে। এখানে সে লো পারফর্মিং, সেল খুব বেশি আসে নাই, এজন্য খরচও কম করছে। এখানে একটু ভালো করছে, খরচ একটু বেশি করছে। সো এভারেজে আমার অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা বেটার না? তাইলে এখানে আমি জানতে পারলাম যে আসলে এই অ্যাডটা ভালো পারফর্ম করলো, এই অ্যাডসেটটা এখানে যে আমি টার্গেটিংটা করছি এটা খুব ভালো কাজ করলো। হোয়াটস দ্য রিজন? তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এইভাবে অ্যাড দিলে মানুষজন বেশি পছন্দ করে, কারণ আমার সেল বেশি হয়েছে। ওকে, এবং এই যে অ্যাডগুলো ভালো পারফর্ম করে নাই, কেন করে নাই, এটাও আপনি জানতে পারবেন না। এটা আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন, তাহলে এই কাজটা আর করবেন না, তাই না? দুইটার স্কোপই থাকতেছে। তাহলে আমরা বুঝলাম বাজেটটা দুই জায়গাতে দেয়া যায়। কয় জায়গাতে? দুইটা ক্যাম্পেইন লেভেলে, অ্যাডসেট লেভেলে। কি কি লেভেলে? ক্যাম্পেইন লেভেলে অ্যাডসেট লেভেল ক্যাম্পেইন লেভেলে, অ্যাডসেট লেভেলে। আচ্ছা, তো এই দেখেন, এটা হচ্ছে ক্যাম্পেইন। ক্যাম্পেইনের মধ্যে আমরা আছি কোথায়? ক্যাম্পেইন ক্যাম্পেইনে। তো আমরা এখানে ক্লিক করি অথবা এখানে ক্লিক করি, তাহলে আমরা চলে আসবো অ্যাডসেটের মধ্যে। কোথায়? অ্যাডসেট এখন আমরা কোথায় আছি? অ্যাডসেটের মধ্যে। এখন কিন্তু ক্যাম্পেইনের মধ্যে নাই, আছি? হ্যাঁ, আচ্ছা। এরপরে হচ্ছে অ্যাড। এটা হচ্ছে অ্যাড, এটা কিন্তু অ্যাডসেট না, ক্যাম্পেইনও না, ঠিক আছে? এখন আমরা কোথায় আছি? অ্যাড, অ্যাড লেভেলে আছি বা অ্যাড এর মধ্যে আছি। ওকে,
স্লো করতেছে কেন? আচ্ছা, তো দেখেন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এসিপিটা ওপেন হইতেছে, অন হইতেছে। কি হইতেছে? এসিবিটা অফ অফ অন হইতেছে। অন হলো, মানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট বা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন আমরা অন করলাম। অন হলো। তাহলে এখন এই ক্যাম্পেইনের আন্ডারে যতগুলো অ্যাডস আমরা ক্রিয়েট করব সবার মধ্যে সে ভাগ বটোয়ারা করে বাজেটটা দিবে। ঠিক আছে? আর যদি আমরা এখান থেকে অফ করে দেই, বাই ডিফল্ট অফ করাই থাকে, তাহলে আমরা বাজেটটা আবার অ্যাডসেটে গিয়ে দিতে পারবো। অ্যাডসেটে গিয়ে কোথায়? এই যে দেখেন বাজেট অ্যান্ড শিডিউল, এটার আন্ডারে এই যে বাজেট দেওয়ার একটা অপশন আমরা পাইছি। ঠিক আছে? আচ্ছা, তো আমরা অ্যাডসেটের মধ্যেই রাখলাম। আজকে এতটুকুই বুঝেন, অন্যদিন হয়তো বলবো যে আসলে এসিবি কখন ইউজ করব কখন ইউজ করব না। আজকে এতটুকুই বুঝেন, গোলায় ফেলবেন যে ক্যাম্পেইনটা যদি বাজেটটা যদি ক্যাম্পেইনে ইউজ করি সেটা সিবিইউ হবে, তখন হচ্ছে আমি বুঝতে পারবো কোনটাতে ভালো খরচ হবে কোনটাতে কম খরচ হবে। ক্যাম্পেইন তখন নিজের মতো করে বেস্ট পারফর্মিং অ্যাডসেট বেশি খরচ করবে। আচ্ছা, এবার আসেন ডেইলি বাজেট লাইফ টাইম বাজেট নিয়ে কথা বলি। ডেইলি বাজেট লাইফ টাইম বাজেট কি জিনিস, কিভাবে কাজ করে? ডেইলি বাজেট প্রথম সহজভাবে বললে ডেইলি বাজেট প্রতিদিনই একটা বাজেট ফেসবুক খরচ করবে। আমরা বলে দিলাম যে ভাই প্রতিদিন তুমি 5 টাকা খরচ করবে। আর লাইফ টাইম বাজেট হচ্ছে আমি বলে দিলাম যে ভাই আগামী 1 সপ্তাহের জন্য বা আগামী 1 মাসের জন্য তুমি 350 টাকা খরচ করবা, $350 খরচ করবা। ঠিক আছে? $350 নাকি 350 টাকাই? না, আরো আপনার বেশি। কাছে কি মনে হয়? বেশি না। না, ডলার টাকা তো একটা, টাকা তো টাকা কত কম ডলার? আপনার কাছে কি মনে হয় কি? সো হোয়াটস, আমরা বললাম যে 350 টাকা। স্যার এই যে 350 টাকা, সরি $350 যখন আমি বাজেট দিব, ও এই এক সপ্তাহ মানে মানুষের ভিতরে সে $350 খরচ করে, মানে ওই অনুযায়ী বাজেট অনুযায়ী একটা দেখাই দিবে নাকি? মানে আমি যত টাকা দিব তারে ওটার মধ্যে সে কোনোদিন বেশি কোনোদিন কম। এখন কথা হচ্ছে এটা হচ্ছে মানে প্রতিদিন একই রকম। এখন কথা হচ্ছে লাইফ টাইম বাজেট ধরেন 1 সপ্তাহের জন্য এত টাকা দিয়ে দিলাম, সে খরচ করলো। ডেইলি বাজেটে প্রতিদিন সে খরচ করলো। তো জিনিসটা শুনতে একই শোনে। বাজেটটা তো একটা লিমিটেশন থাকে যে $5 দিলাম আজকে দিনে যা, নাকি এরকম না স্যার? এদিকে আপনার কেউ বলছে? হ্যাঁ? নিচ থেকে বলতেছেন। না, আমি গ্যাস তো করলে হবে না, আমি যেটা বলি ওইটা শুনেন। গ্যাস করলে নিজে মনে মনে করেন, আমাকে বলা দরকার নেই। আচ্ছা, কারণ হচ্ছে গোলায় ফেলবেন। আচ্ছা, লাইফ টাইম বাজেট ডেইলি বাজেট শুনতে একই শোনায়, যে প্রতিদিন দিলাম $5, খরচ তো করলোই 5 টাকা। 1 মাসের জন্য দিলাম $30, 1 মাসের জন্য 30 টাকা খরচ করলো। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য বুঝাইতেছে? পার্থক্য বুঝতে পারতেছেন? অবশ্যই পার্থক্য আছে। কিভাবে পার্থক্য হইল? এটা ডেইলি খরচ করবে আর এটা মাসে, মানে কোন দিন কত খরচ করবে বা কোন দিন করবে কোন দিন করবে না। ফেসবুক হিসাব করে নিব কতটা খরচ করবো। ধরেন আমার বাজেট হচ্ছে এই যে, ধরেন আমার বাজেট হচ্ছে $60। ঠিক আছে? $7 না দেই, ধরেন বাজেট দিলাম হচ্ছে $10 আগামী 1 সপ্তাহের জন্য। ফেসবুকে এটা না কতটা বড় হবে? 10 তারিখ পর্যন্ত। স্লো করতেছে কেন? মাঝে মাঝে অনেক স্লো করে, মেসেজটা গরম হয়ে যায়। টাকা উঠে মতো একটা বুঝিটা
স্লো করতেছে। ঘুমায়েন না, আপনি ঢেলান ছেড়ে বসেন। ঠিক আছে। Damn, what's wrong? আচ্ছা, আলাউদ্দিন ভাই এদিকে খেয়াল করেন। জাহাজ ভাই তো ধরেন লাইফ টাইম বাজেট $20 দিলাম হচ্ছে 10 তারিখ পর্যন্ত। ধরেন আগামী 7 দিনের জন্য $20 বাজেট দিলাম, ঠিক আছে? ধরেন আগামী 5 7 35, আগামী 5 দিন 2 আমি বলি 3 4 5। সেরি ভাজি বলতে নুরি ইসলাম আর রাস্তা একটা কথা, হ্যাঁ বলেন। আলাউদ্দিন জাহাজ তো 7 দিন যে যদি দেই টার্গেট করে 7 দিনের পরে কি আর চলবো না এর আর কোন কথা না থেকে শেষ? অফ হয়ে যাবে লাইফ টাইম বাজেটে, আর ডেইলি বাজেট চলতেই থাকবে, না বলবেন গ্রুপারে ঠিক আছে? হ্যাঁ মানে ডেইলি বাজেট যদি 1 মাসও দেয় 1 মাসের পর আর চলবো না। অ্যাড অফ হয়ে যাবে লাইফ টাইম বাজেট। আচ্ছা, লাইফ টাইম বাজেটের মধ্যে নির্দিষ্ট করে সময় থাকতেছে। আমি বলে দিতেছি যে স্টার্ট ডেট, ইন ডেট, এত তারিখে একটা শুরু হবে, এত তারিখে একটা শেষ হয়ে যাবে। তারপর ফ্রিতে চলতো না, হ্যাঁ, ফ্রিতে চলতো না। এটা কি ধরনের প্রশ্ন হইলো? মানে অনেক টাইমে দেখা যায় যে আমরা যে পোস্ট করি না, হ্যাঁ, কিছুদিন পরে আবার ওটার মধ্যে অটো রিয়েক্ট করতে থাকে আর কি। ওটা আর কি বলছি। ওইটা তো এমনিতেই হয় আর কি কিছুটা, ওইটা তো মানে অ্যাড চলে না। না, অনেক অ্যাড দেখি যে আমি দেখছি 1 মাস আগে, ওইটা আবার দেখা গেছে 2 মাস পরে আমার সামনে আসতেছে ওই সেম অ্যাড। আসে ফ্রিতে তো আর চলবে না কি রে ভাই? ওইটা এমনি এমনি আসে সামনে। আপনি ফ্রিতে দিবেন আপনার প্রোডাক্ট? হ্যাঁ, মেটা বিজনেস করতে আসছে না, ওদের কোটি কোটি টাকা ইনভেস্ট, আপনারা কেন ফ্রিতে দিবে? ইজ দ্যার এনি রিজন? না, আপনি তো এখান থেকে বেনিফিট হচ্ছে নাকি লস হচ্ছে আপনার তো? মানে এটা এমনিতেই একটু ইমপ্রেশন হয় আর কি, ওইটা অ্যাড চলে না, হালকা, ঠিক আছে? তো অ্যাড লেখা থাকলে তো স্পন্সর লেখা থাকবে, স্পন্সর লেখা তো ফ্রিতে দিবে না। কি বুঝছেন? ফ্রিতে দিবে? না, বাট স্যার ওই যে পেজটাতে যদি আপনার মনে হয় মার্ক জাগারবার্গ একটু পেজে নক দিয়েন যে ভাই আমি একটু ফ্রিতে চালাতে দিতেছি, আর সুযোগ করে দিয়ে। ওকে, তাহলে মনে হয় মানে উনি ওই অ্যাডটা আবারও চালু করে এরকম হইবে। এখন লাইফ টাইম বাজেটের মধ্যে একটা ইন ডেট থাকে যে এত তারিখে শেষ হয়ে যাবে, এত তারিখে শেষ হয়ে গেলে তো এটা অফ হয়ে যাবে। আপনি বাজেট আবার বাড়ায় দেন, ডেট বাড়ায় দেন, তখন আবার চলবে, ঠিক আছে? স্যার একটা আর বিষয় ডেল- হচ্ছে, যদি ধরেন একটা লাইফ টাইম বাজেটে ধরেন মানে 1 মাসের সময় দিয়ে করলাম, করার পরে এটা কি পেজ থেকেও ভিডিও অফ হয়ে যাবে না পেজে থাকবে বাট ওটা আর শো করবে না, মেটা শো করবে না? থাকবে, কোথায় যাবে? না, এটা সেটাই আর কি। মানে বাট ওরার
রেসপন্সিবল না, মানে এই ভিডিওটা দেখানোর জন্য তারা ভিডিও তো পেজে থাকবে, ভিডিও কোথায় যাবে? সেটাই তো হয়। তো সেটাই তো, তা আপনি উত্তর দিলেন, আপনি প্রশ্ন মানে করলেন, sponsor তাহলে কি রাখার হলো? আর থাকবে না না। না, আমি যেটা কনফিউজ, মানে আপনি যে বললেন লাইফ টাইম বাজেটে একটা ভিডিও দেওয়ার পরে হুম। দেখা গেলো যে ধরেন 1 উইক অ্যাড চলবে না, ভিডিওতে পেজে থাকবে। মানে স্পন্সর লেখাটা আর থাকবে না, না? আরে শোনেন কি বলি, আপনারা কোন দিকে লয়ে যেতেছেন। ধরেন ডেইলি বাজেটের মধ্যে আমরা যখন সিলেক্ট করতেছি তখন দেখেন একটা লেখা উঠতেছে, যদি $10 দেই, যে ডেইলি বাজেট $10 দিলাম, 10 টাকা দিলাম। আমি ডলারের সময় টাকা বলি, আপনারা মনে করবেন ডলারই, ওকে? ডলার মনে বলতে টাকাটা ইজি লাগে বলতে। ধরেন 17 টাকা 50 পয়সা পর্যন্ত খরচ হইতে পারে। আমার যদি প্রতিদিন 10 টাকা বাজেট দিই, কয় টাকা? 10 টাকা বাজেট দিই, প্রতিদিন 17.50 টাকা পর্যন্ত খরচ হইতে পারে। আমি যা বাজেট দিব তার 75% পর্যন্ত বেশি খরচ হইতে পারে। বুঝতে পারছেন? আর লাইফ টাইম বাজেট দিলে আপনি যাই দিতেছেন তাই খরচ হবে। দ্যাট মিন ডেইলি বাজেটের মধ্যে ফেসবুকের লিমিটেশন থাকে না। কি থাকে না? ফেসবুকে খরচ করার লিমিটেশন থাকে না। আর লাইফ টাইম বাজেটের মধ্যে ফেসবুকের খরচ করার মধ্যে লিমিটেশন থাকে। কি থাকে? লিমিটেশন থাকে। আপনি যদি ফেসবুকে ধরেন 10 দিনের জন্য $10 দিলেন, একদিন $2 খরচ করলো, আরেকদিন খরচ কম করবে। ঠিক আছে? এভারেজে গিয়ে দেখবেন 10 দিনে সে $10 খরচ করছে। আর যদি লাইফ টাইম বাজেট দেন, দেখবেন $10 বাজেট দিয়ে কোনোদিন $12-13 খরচ হয়ে গেছে। ঠিক আছে? $15 খরচ হয়ে গেছে। কারণ ফেসবুক যখন টাকা টান দিবে, অ্যাড যদি পারফর্ম করে, যদি খরচ করতে চায়, তাহলে মেটা খরচ করে ফেলবে। ঠিক আছে? ডেইলি বাজেট লাইফ টাইম বাজেট মেইন পার্থক্যটা কোথায়? যে মেটা আসলে খরচ করার যে লিমিটেশনটা ওইটা কম থাকে, সে চাইলে অনেক বেশি খরচ করতে পারে। ওকে, এখন এখন ডেইলি বাজেট লাইফ টাইম বাজেট কখন ইউজ করবেন? সেলস ক্যাম্পেইন গুলাতে। কি ক্যাম্পেইন গুলাতে? সেলস ক্যাম্পেইন গুলোতে আমরা সবসময় ডেইলি বাজেট ইউজ করি। কি ইউজ করি? ডেইলি বাজেট ইউজ করি। কারণ তখন আমাদের উদ্দেশ্য থাকে যে টাকা যত টাকা খরচ হোক, ডাজেন্ট ম্যাটার, আমার সেল আসলে হয়েছে। ঠিক আছে? টাকা যতই খরচ হোক, ডাজেন্ট ম্যাটার, আমার সেল আসলে হয়েছে। তো তুমি আবার $100 খরচ করো আর $200 খরচ করো, আমার তো সমস্যা নেই, সেল তো আসতেছে, তাই না? তো ডেইলি বাজেটে লিমিটেশনটা থাকে না। আর লাইফ টাইম বাজেটটা আমরা ইউজ করি হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গুলোতে। কি ক্যাম্পেইন গুলোতে? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গুলোতে, পেজ ফলোয়ারের ক্যাম্পেইন গুলোতে। ঠিক আছে? যে প্রতিদিনে চলতে থাকো, এখান থেকে আমার খুব সেল আসবে না। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে সেল আসে? সেল আসে না, বাট আমাদের একটা জানাশোনা রিচ হইতে থাকে। এজন্য আমরা লাইফ টাইম বাজেটটা ইউজ করি, একটা নির্দিষ্ট সময় দিয়ে দেই। এটা একটা কথা। তারপরেও ইট ডিপেন্ডস অন ইউ, আপনি আসলে ইউজ করতে চান কিনা। বা আমরা মোস্ট অফ দ্য টাইম ডেইলি বাজেট ইউজ করি। কি বাজেট? ডেইলি বাজেট ইউজ করি। লাইফ টাইম বাজেট কম ইউজ করা হয়। তারপর হচ্ছে আপনি যখন লাইফ টাইম বাজেট ইউজ করতেছেন, আপনি অ্যাড স্কেডিউল বা অ্যাড শিডিউল করতে পারবেন। কি করতে পারবেন? অ্যাড শিডিউল করতে পারবেন। এই যে অ্যাড শিডিউলিং, রান অ্যাডস অন শিডিউল, অন আ শিডিউল, এখানে ক্লিক করার পরে দেখেন যে আপনার সামনে একটা চার্ট ওপেন হবে যে আপনি মানুষজনকে কোন সময় অ্যাড দেখাইতে চান। চারটা যদি খেয়াল করেন, প্রতিটা ঘরের মধ্যে তিনটা ঘরে ঘর, মানে 3টা ঘন্টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এইভাবে PM AM। ওকে, আর এদিকে দেখেন মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। ঠিক আছে? লেটস সে ধরেন আপনি চাইতেছেন যে আমি প্রতিদিন সকাল 8টা থেকে টিপ দিয়ে এভাবে টান দিবেন। ঠিক আছে? প্রেস করে এভাবে হোল্ড করে টান দিবেন, তাহলে সব সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? আবার যদি চান এখান থেকে ডিলিট করতে,
ডিসিলেট করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, আমি চাইতেছি মানুষকে সকাল 8টা থেকে রাতের 12টা পর্যন্ত অ্যাড দেখাইতে, এরপর আর অ্যাড দেখাবো না। এই সময়টা মানুষ ঘুমায়, তাহলে এই সময়টা অফ থাকবে, দিতে পারেন, ইটস আপ টু দ্য ইউ। সো এটা অনেকে মনে করে যে আসলে এই সময় যে মানুষ ঘুমায়, যে তখন আনওয়ান্টেড মানুষের কাছে আমার অ্যাডটা চলে যায়, তখন আসলে টাকা খরচ হয়ে যায়। এখন কথা হচ্ছে, ফেসবুক আপনার অ্যাড দেখেই টাকা খরচ করবে। আপনার মানুষ যখন অ্যাড দেখবে না, তখন ফেসবুক অ্যাড খরচও করবে না, মানে অনেকে এটা বলে আর কি। কিন্তু এক্সপিরিয়েন্স যেটা বলে সেটা হচ্ছে, আমরা দেখি অনেক সময় রাতে 2টা 3টা বাজে গিয়েও মানুষ ওয়েবসাইটে কেনাকাটা করে। কয়টা বাজে? রাতের 2টা 3টা বাজেও কি মানুষ ওয়েবসাইটে কেনাকাটা করে। কি রে ভাই, ঘুম বাদ দিয়ে তোমার কে বলছে কেনাকাটা করতে? বুঝছেন? তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে, এই সময় টময় আসলে ডাজেন্ট ম্যাটার। মানুষ যখন বেশি অ্যাক্টিভ থাকে ফেসবুক খরচ করবে, যখন অ্যাক্টিভ থাকবে না খরচ করবে না। শুধু কথা। আর লাইফ টাইম বাজেটটা, ধরুন আমরা একটা ফলোয়ার ক্যাম্পেইন, ঠিক আছে, লাইফ টাইম বাজেটটা খুব বেশি সময় ইউজ করা হয় না, বাট যদি আপনার কখনো মনে হয় যে ইউজ করা দরকার, যে একটা বাজেট দিয়ে রাখলাম, নির্দিষ্ট সময় চলতে থাকলো, এত টাকা বাজেট, আমি পেজ ফলোয়ার বাড়াতে চাই, বা এই ভিডিওর মধ্যে আমি $100 খরচ করব, একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, একটা নতুন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করলাম, এটার ভিতরে $500 খরচ করবো, একটা বাজেট নির্দিষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তখন লাইফ টাইম বাজেট। বাজেট যদি নির্দিষ্ট হয় যে এত দিন পর্যন্ত চলতে থাকবে, এত টাকা বাজেট, তাহলে লাইফ টাইম বাজেটে থাকবে। আর যদি ডেইলি বাজেট হয়, তাহলে এটা অফ ডেট নাই, এটা চলতেই থাকবে। ঠিক আছে, এই আর কি। আই হোপ আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইতেছিলাম। এরপর আসেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আমরা যদি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা অন করি, তাহলে দেখেন ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি নামে একটা জিনিস আসছে। কি নামে? ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। আচ্ছা, বিট কি? বিট করা, ক্যাম্পেইন বিট করা, মানে টাকা বিট করা, টাকা বিট করা। তাই না? জি, অকশনের মধ্যে বিট হয়, অকশনের মধ্যে কি হয়? বিট হয়। বিট হয়, টাকা বিট করে। এই যে বলতেছে 110, 120, 1100, থাকতে থাকে। 1200, দাম করার এই যে মানুষজন বলতেছে আমি 1200, এটা বেশিরভাগ পাওয়া যায়। এই যে মানুষজন বলতেছে, এই বলাটাই হচ্ছে বিট করা। এই বলাটাই কি করা? বিট করা। 10 জন আসছে টাকা নিয়ে, 10 জন বিট করতে আসছে। কি করতে আসছে? নিলামের মধ্যে বা অকশনের মধ্যে বিট করতে আসছে। ঠিক আছে, সো এটা হচ্ছে বিডিং স্ট্র্যাটেজি, ওইটা হচ্ছে বিডিং। এখন বিডিং স্ট্র্যাটেজিটা ফেসবুকে কিভাবে কাজ করে, চলেন আমরা একটু দেখি। ধরেন বিড ভার্সেস বিডিং। এই যে মানুষগুলো টাকা নিয়ে আসছে, একটা অ্যাড দেখানোর জন্য 4 জন টাকা নিয়ে আসছে অ্যাড দেখানোর জন্য, তাহলে তারা কি? তারা হচ্ছে বিডার, বা নিলাম তারা বিড করতে আসছে এই মানুষজন। আচ্ছা, এবার আসেন ফেসবুকে কয় টাইপের বিডিং আছে? ফেসবুকে 4 টাইপের বিড আছে। কয় টাইপের? 4টা টাইপের বিড আছে। হাইস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট গোল, আরওএস গোল, আর হচ্ছে বিট ক্যাপ। আর কি ক্যাপ? বিট ক্যাপ। আচ্ছা, হাইস্ট ভলিউম বা অটোমেটেড
হাইয়েস্ট ভলিউম অথবা অটোমেটেড বিডিং বা অটোমেটিক, যেটাই বলেন। আচ্ছা, যেটা আমরা বাই ডিফল্টও বলতে পারি। হাইয়েস্ট ভলিউম হচ্ছে বাই ডিফল্ট। কি ডিফল্ট? বাই ডিফল্ট ফেসবুকে আমরা এটাই সিলেক্ট করে দিই যে অটোমেটেড বিডিং। ফেসবুককে আমরা দায়িত্ব দিয়ে দেই যে ভাই তুমি তোমার মতো করে বিড করো, তুমি তোমার মতো নিলাম করো, আমার বাজেটে কোনো সমস্যা নাই, যত ইচ্ছা বিড করে তুমি আমার অ্যাড শো করাও, শো করে সেল নিয়ে আসো। ঠিক আছে, এটা হচ্ছে হাইয়েস্ট ভলিউম বা অটোমেটেড বিডিং। তখন আমরা দায়িত্বটা কাকে দিয়ে দেই? মেটাকে বা মেটাকে বলেন কাকে দিয়ে দেই? ফেসবুক ফেসবুককে দিয়ে দেই। যে ভাই তুমি যত টাকা ইচ্ছা খরচ করো, খরচ করে বিডে উইন করো, অ্যাড দেখাও, দেন আমার জন্য সেল নিয়ে আসো। ঠিক আছে, তখন অটোমেটিক্যালি তারা সেল নিয়ে আসে। তখন বিডিংটা মেটা নিজে করে আর কি। আচ্ছা, আর কস্ট পার রেজাল্ট গোল, যে ভাই আমি একটা সেলের জন্য এত টাকা খরচ করতে পারবো, এর বেশি খরচ করতে পারবো না। যে 100 টাকার একটা প্রোডাক্ট সেল করার জন্য আমি সর্বোচ্চ 150 টাকা খরচ করতে পারবো। ঠিক আছে, সরি, 1000 টাকার একটা প্রোডাক্ট সেল করার জন্য আমি সর্বোচ্চ 150 টাকা খরচ করতে পারবো, এর বেশি আমি খরচ করতে পারবো না। ঠিক আছে, তাইলে ওইটা হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল। ঠিক আছে, আর আরওএস গোল মানে হচ্ছে রিটার্ন অন স্পেন্ড। আরওএস গোল কি জিনিস এটা বুঝতে হলে একটু নিচে যাইতে হবে। তাহলে কস্ট পার রেজাল্ট গোল বুঝছেন? কস্ট পার রেজাল্ট, প্রতি সেলের জন্য বা প্রতি রেজাল্টের জন্য আমি ভাই এত টাকা খরচ করতে পারবো, এর বেশি আমি খরচ করতে পারবো না। আচ্ছা, আরওএস কি বলেন তো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আরওএস? স্যার আরো আছে ইয়ে তো কয়েকবার আপনি দিয়েছিলেন। রিটার্ন কাস্টমার রিটার্ন কাস্টমার, তো রিটার্ন করে যাদের কাছে আগে বিক্রি করছে, বুঝি না। আর যাদের কাছে আগে বিক্রি করছে ওদের কি উদ্দেশ্য করে ওটা হচ্ছে আপসেল ক্রস সেল। বলেন বলেন। আপনি তো রিলেভেন্ট হয় কতটাই তো হয় আর সেটা বলবে রিটার্ন করেছে বাইরে ক্লাস হ্যালো, কি হইল? হারাই গেলেন কেন? স্যার আরো আছে একটা ইয়ে দিয়েছিল, এটা কিন্তু সংশ্লিষ্ট একটা ইয়ে, বাট এটা মনে আসতেছে, মানে পেটে আসতেছে, মুখে আসতেছে। তাহলে এটা পেটে রেখে দেন, ওটার মুখে আনা দরকার নাই। আমরা বললাম বুঝলেই তো, আমরা তো উল্টা পাল্টা বলতেই পারি, ঠিক করে বললাম কথা সত্য। আচ্ছা, এটা হচ্ছে রিলেভেন্ট। আমরা তো আমাদের কি আইডিয়া বুঝি না কি 11 বানাইলেন না, একটা একটা না একটা হবে তো। হ্যাঁ, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। আরওএস ফুল ফর্ম লিখে যদি গুগলে সার্চ করি তাহলে দেখেন কি আসে, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। রিটার্ন অন অ্যাড স্পেন্ড। আরওএস বা রোয়াস, অনেকে বলে রোয়াস, কি বলে? রোয়াস, আমি বলে আরওএস। আমি একটু কঠিন মানে ক্রিটিক্যাল, আমার যেটা ভালো লাগে ওইটাই বলি। বাট দেন ডাজন্ট ম্যাটার, যার যেটা বলতে মনে চায়। রিটার্ন অন অ্যাড স্পেন্ড। আপনার মরিচ খেতে আপনি বেড়া দিবেন কি দিবেন না আপনার বিষয়, সকালে খাক না না খাক, হ্যাঁ কি বলে? জি আপনার মরিচ ক্ষেত আপনি বেড়া দিলে দিবেন না দিলে না, আপনার ইচ্ছা। ছাগলে খাক না খাক এটা তো আমার দেখার বিষয়, আমার দেখার বিষয়। ঠিক, কথা বুঝেন নাই? আপনি তো যা দেওয়া দিয়ে নিতেছেন, আমরা না নিতে পারি। না না, কথা ওইটা না, এটা জাস্ট একটা ফ্যাক্ট বললাম আর কি। মানে যার যেমনি ইচ্ছে আমরা বলো, উচ্চ মানে বুঝতে পারলি
আচ্ছা, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। what the hell? ধরেন আমি কত টাকা খরচ করতেছি, কত টাকার অ্যাড দিতেছি, এর বিপরীতে আমি কত টাকা রিটার্ন পাইতেছি ফেসবুক থেকে, ওইটা হচ্ছে আরওএস। ওইটা কি আরওএস? কত টাকার অ্যাড দিতেছি, ওই অ্যাডের বিপরীতে কত টাকার আমি সেল পাইতেছি, ওইটা হচ্ছে আরওএস। ওইটা কি আরওএস। আর আরওআই কি? ওয়াই আরওআই ফুল ফর্ম রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমি কত টাকা খরচ করতেছি, এর বিপরীতে আমার কত টাকা প্রফিট হইতেছে। কি হইতেছে? প্রফিট হইতেছে। চলেন খুব একটা মজার ক্যালকুলেশন করি। তো ধরেন আরওএস হচ্ছে, আচ্ছা, এওভি মানে কি? এভারেজ অর্ডার ভ্যালু। কি ভ্যালু? এভারেজ অর্ডার ভ্যালু। ধরেন আপনাকে যদি কেউ জিজ্ঞায় যে ভাই তোমার এওভি কেমন, এওভি কত, তাহলে এওভি মিন হোয়াট? অর্ডার ভ্যালু। ধরেন আপনার প্রোডাক্ট, কোনো প্রোডাক্টের প্রাইস হচ্ছে 600 টাকা, কোনো প্রোডাক্টের প্রাইস হচ্ছে 800 টাকা, কোনো প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1200 টাকা, তাহলে অ্যান এভারেজ আপনার প্রোডাক্টের প্রাইস ধরেন 900 টাকা। তাহলে আপনার যত প্রোডাক্টই আছে প্রাইস কম বেশি হইতে পারে, এভারেজে কত? 900 টাকা। সো এভারেজ অর্ডার ভ্যালু। কি ভ্যালু? এভারেজ অর্ডার ভ্যালু, দ্যাট ইজ কত? 900 টাকা বা সামথিং। সো এগুলো হচ্ছে মার্কেটিং একটা টার্ম, এগুলো মনে রাখবেন। মনে রাখলে হারায় যাবেন। তখন কেউ বললে করে চাই থাকবেন, এটা কই থেকে বললো? এটা কি কোনো জাদুঘরের জাদু নাকি মন্ত্র? আচ্ছা, তো আরওএস মানে হচ্ছে, ধরেন এখানে বিষয়টা বোঝার চেষ্টা করেন। আমরা যখন একটা প্রোডাক্ট কিনতেছি, আমার যা সেল হইতেছে পুরোটাই কি আমার লাভ? পুরোটাই কি আমার লাভ? লাভ না। আমি এখানে আমার একটা পুঁজি আছে, মানে যেটা হচ্ছে মূলধন, আর ইংলিশে বলে হচ্ছে ধরেন রানওয়ে বা সামথিং, বা বাংলাতে বলি আমরা যেহেতু বাঙালি, রানওয়ে বা মূলধন। কি ধন? মূলধন। আমার নিজের ইনভেস্টমেন্ট আছে, তো আমি এত টাকা দিয়ে ইনভেস্ট করে আমি প্রোডাক্ট যাচ্ছে রিমোটটা, এটার প্রাইস ধরেন 1200 টাকা সামথিং, বা এটার প্রাইস হচ্ছে ধরেন 1000 টাকা। আরে ভাই ধরেন না এটার দাম 1000 টাকা, আপনি তো কিনতেছেন না। সো এখন ধরেন এটা আমি কিনছি হচ্ছে 400 টাকা দিয়ে অথবা 500 টাকা দিয়ে। কয় টাকা দিয়ে? 500 টাকা দিয়ে। আমি যদি একটা প্রোডাক্ট 500 টাকা দিয়ে কিনি, ডেফিনেটলি আমাকে ওইটা 1000 থেকে 1200 টাকার মধ্যে সেল করতে হবে। ঠিক আছে? তাহলে এই যে জুতা কোম্পানি, একটা জুতার দাম যদি 3000 টাকা হয়, ওদের ওই জুতাটা বানাইতে খরচ পড়ছে তাহলে কত? মিনিমাম 1500 টাকা। তার মানে কি আরো 1500 টাকা তারা লাভ করতেছে প্রতি জুতাতে? না, এখানে অনেক আছে। হ্যাঁ, মাধ্যম আছে। তাহলে এখন এটা একটা মিনিমাম ভেরিয়ার। কি ভেরিয়ার? মিনিমাম ভেরিয়ার। আপনি যদি একটা প্রোডাক্ট 500 টাকা দিয়ে কিনেন, এটা আপনার 1000 থেকে 1200 টাকা সেল করতে হবে। কথাটা বুঝতে পারতেছেন? দেখেন, আপনি যখন প্রোডাক্টটা কিনা আনতেছেন, আপনার একটা ট্রান্সপোর্টেশন কস্ট আছে। কি কস্ট? ট্রান্সপোর্টেশন কস্ট আছে। আনার পরে আপনি হয়তো প্রোডাক্টটাকে, যদি ক্লোদিং ব্র্যান্ড হয়, এটা সেলাই করতে হবে, লোকজনকে টাকা দিতে হইতেছে। প্যাকেজিং একটা কস্ট আছে। তারপরে হচ্ছে আপনার অফিসের একটা কস্ট আছে, আপনার এমপ্লয়িদের একটা কস্ট আছে। না সবাই ফ্রিতে কাজ করতেছে। অ্যাপেক্সে যে এত এমপ্লয়ি, একজনের বেতন 20-25 হাজার টাকা, ফ্রিতে কাজ করে ওরা, তাদের স্যালারি দিতে হবে না? ঠিক আছে? তারপরে ধরেন সেল করার পরে আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট কস্ট, আপনার বিদ্যুৎ বিল, গড় মানে অফিস ভাড়া সবকিছু দেওয়ার পরে এরপরে হচ্ছে আপনার একটা প্রফিট যা থাকে।
সো ওইটা দেখবেন, আপনার যদি প্রোডাক্ট প্রাইস হয় 500 টাকা, আপনার ওইটার পিছনে খরচ হবে আরো 200 টাকা, তাহলে আমার থাকতেছে কত টাকা? 300 টাকা। 300 টাকার মধ্যে আমি আবার মার্কেটিং করতেছি। কি করতেছি? মার্কেটিং করতেছি। ওইখানে আবার আমার বাদ দিতে হবে 150 টাকা। কয় টাকা? দিন শেষে আমার লাভ থাকতেছে কয় টাকা? 100 টাকা। 100 টাকা। হুম। সো একটা বিজনেসে অ্যাটলিস্ট 15% প্রফিট থাকতে হবে। কত পার্সেন্ট? 15%। 15% বা 15% যদি প্রফিট না থাকে, ওই বিজনেস সাস্টেন করা ডিফিকাল্ট। ওই বিজনেস কি করা ডিফিকাল্ট? বলে না। টাইম ওয়েস্ট করা হচ্ছে। ওই বিজনেস সাস্টেন করা ডিফিকাল্ট। ওই বিজনেস বেশি দিন কন্টিনিউ করা যাবে না। ঠিক আছে? কোকা-কোলা খরচ বানাইতে খরচ হয় 5 টাকা, বেচে কত টাকা? 20 টাকা। 25 টাকা। আপনি খাইছেন কোকা-কোলা কবে? 20 টাকা। আমি খাই না। সোডা তো 20 টাকায় ছিল। 20 টাকা তো ছিল। কিন্তু খারাপ না। হুম। কোকা-কোলা থেকে মজাটা খারাপ। আমি ভালো খারাপ বলতেছি না, আমি ভাই মার্কেটিং বুঝাইতেছি। আমি কি খাইতে বলতেছি আপনারে? খান না না খান এটা আপনার বিষয়। ঠিক আছে? হ্যাঁ? আচ্ছা, তো ধরেন বানাইতে খরচ হচ্ছে কয় টাকা? 5 টাকা। বিক্রি করে কয় টাকা? 25 টাকা। 25 টাকা। তাহলে মানে 400% বেশি দাম বেচতেছে। কত পার্সেন্ট? 400% বেশি লাভে। বেশি লাভে বেচতেছে। 4 গুণ বেশি। 4 গুণ বেশি না? জি। তাহলে এখন ওরা কি 20 টাকা লাভ করতেছে? কখনোই না। প্রোডাক্টটা বানানোর পরে ট্রান্সপোর্টেশন কস্ট, ওরা হচ্ছে দোকানে দিয়ে আসা, সাপ্লাই চেইন কস্ট, তারা হিউজ লেভেলে মার্কেটিং করে, কোটি কোটি টাকা মার্কেটিং এ খরচ করে। কোকো স্টুডিও যে চালাইতেছে, কোকো স্টুডিও, ওই যে মালুমা জিলোজি, কত গান আছে না, শোনেন না আপনারা? গান শোনেন না আপনারা? চুপ করে থাকেন, কিছু বলেন। মানে একটি জানেন তো। সো ওইখানে কোটি কোটি টাকা খরচ হইতেছে। ঠিক আছে? ওইটা কিন্তু ওদের মার্কেটিং, ওটাতে ওদের ব্র্যান্ডের অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছে, ব্র্যান্ডের ট্রাস্ট ক্রিয়েট করতেছে। ঠিক আছে? সো ওরা হিউজ লেভেলে মার্কেটিং করতেছে। তো এই জন্য আপনি আসলে ওই যে 20 টাকা খরচ করে ফেললে যে লাভ, এমন নেওয়া যাবে না। মার্কেটিং এ খরচ করা। আচ্ছা, তো যেটা বুঝাইতে চাইছিলাম আপনাদেরকে, আরওএস, তাহলে আমার স্ট্যান্ডার্ড আরওএস কত হওয়া চাই? যে আমার আরওএসটা আসলে ক্যালকুলেশন করে কিভাবে? ফার্স্ট এটা জানি। ধরেন একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1000 টাকা। ঠিক আছে? ওইটা আমি আচ্ছা ক্যালকুলেশন করি। একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1000 টাকা। ওইটা আমি বিক্রি করতে ফেসবুকে অ্যাড দিতে খরচ করলাম হচ্ছে 100 টাকা। কয় টাকা? 1000 টাকার প্রোডাক্টটা বিক্রি করতে ফেসবুকে আমার খরচ হচ্ছে কত টাকা? 100 টাকা। তাইলে আমার আরওআই হচ্ছে 10। আরওএস কত? 10। মানে ভাগ হবে। আরওআই কত পার্সেন্ট? 10%। 10%। 1000 টাকা একটা প্রোডাক্ট বিক্রি করতে আমার খরচ হচ্ছে 100 টাকা। তাহলে আমার আরওআই কত পার্সেন্ট? 10% অথবা 1000%। কি পার্সেন্ট? 1000%। তো ধরেন 1000 টাকার একটা প্রোডাক্ট বিক্রি করতে আমার খরচ হচ্ছে 200 টাকা। গুণ দিলাম, তো ভাগ হবে 200 টাকা। তাইলে আমার আরওআই এখানে কত? 5%। আরওআই কত? 5% অথবা 500%। 5 কে 100 দিয়ে গুণ দিলে 1000 না, মানে 500%। ঠিক আছে? সো এটা হচ্ছে ফেসবুকের স্ট্যান্ডার্ড আরওএস। ফেসবুকের কি আরওএস? ফেসবুকে যদি আপনি 1 টাকা দেন, ফেসবুক আপনাকে 5 টাকা দিবে। কয় টাকা দিবে? 5 টাকা দিবে। যদি এর বেশি আসে ভালো,
যদি এর কম আসে তাহলে সমস্যা, কম আসলে কি সমস্যা, পুরোই সমস্যা। যদি 5 থাকে ধরো আপনি একটা মিডল পয়েন্টে থাকলেন, তো খুব বেশি লাভ হইতেছে না, লসও হইতেছে না, চলতেছে না, আপনি একটা স্টেবল পর্যায়ে। ঠিক আছে, তো ফেসবুককে আপনি 1 টাকা দিলে ফেসবুক আপনাকে 5 টাকা দিবে, বাট অ্যাজ ইউজুয়াল আমরা ধরি যে আরওআই 10 হবে। কত? 10। আরওআই যদি 10 হয় তাহলে আমরা স্যাটিসফাই। আমরা কি পাই? স্যাটিসফাই, এবং ওই বিজনেসটা প্রফিটেবল। ওই বিজনেসটা কি? প্রফিটেবল। বুঝতেছেন? ওই বিজনেসটা কি? প্রফিটেবল। খুব কঠিন কিছু বুঝাই ফেললাম? হুম? কি দরকার এত কিছু বুঝা নেই, শেষ করে যান না। আরো আমার কি হবে আমাদের লাইফে? সব হ্যাঁ, চেক করতে হলে সব কিছুই এগুলা লাইফে একবারই বুঝবেন, সারা জীবন কাজে লাগবে। obviously। সেই দিনটা পরে আসবে। তো আসবে এই মার্কেটিং তো এখনই মানে 36 এগুলো এই সময় শিখতেছি, মানে এটা কিছু একটা আরো ডেভেলপ মার্কেটিং এর স্টুডেন্ট আপনারা আছেন কেউ? মানে স্কুলে মার্কেটিং বা কলেজে মার্কেটিং সাবজেক্ট পড়ছেন? ভাই আমি ওখানে করে মালয়েশিয়া চলে গেছি। তো ওইখানেও মার্কেটিং শিখায়, বাট এক্স্যাক্টলি যে জিনিসটা আপনার প্রয়োজন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর এখানে এই যে এতক্ষণ দেখাইলাম অ্যাড ম্যানেজার কতক্ষণ দেখাইছি, থিওরি বুঝিয়ে দিয়েছে আপনাদেরকে, ডিজিটাল মার্কেটিং শিখে দিয়েছি, দ্যাটস ট্রু, ইন দ্য সেন্স আমরা মার্কেটিং এ শিখতেছি। আপনি যদি এই ফান্ডামেন্টাল গুলো বুঝেন, এই মার্কেটিংটা বুঝেন, এবার আপনি যে প্ল্যাটফর্মে যান আপনি অ্যাড দিতে পারবেন, একটা যাবে এবং আপনি মার্কেটিং করতে পারবেন। একটা বিজনেসকে একটা মানে বিজনেসকে এস্টাবলিশ করার জন্য খুব একটা বেশি ব্যাক পাইতে হবে। মানে আপনি যদি একটা মার্কেটিংটা ভালো করে শিখেন, একটা জায়গায় অ্যাড দেওয়া ভালোভাবে শিখেন, বাকি জায়গাতে আপনি আসলে এমনি সহজে শিখে যাবেন। ফেসবুকে অ্যাড শিখলে টুইটারে কোনো পান্তাবাত মনে হবে আপনার কাছে। ঠিক আছে, গুগলও অনেক সহজ লাগবে, কারণ অলরেডি আপনি বিষয়গুলো বুঝে আসছেন। ঠিক আছে, আপনাকে নতুন করে বুঝাতে হবে না। তাহলে লাইফ টাইম সাপোর্টের জন্য আছে। হ্যাঁ ভাই, আমি আছি ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত। আগে নিজের পেজে অ্যাড দিয়ে তারপর তাহলে বুঝতে পারছেন আরওআই আমরা কি করব? যত টাকা খরচ করছি, যত টাকা সেল আসছে, ওটাতে ভাগ দিব। কি দিব? ভাগ দিব, দিয়ে যা আসবে ওইটাই হচ্ছে আমার আরওআই 10%। তো 10% আসলে আমরা স্যাটিসফাই, 5% আসলে চলে। ফেসবুকের স্ট্যান্ডার্ড কয় পার্সেন্ট? 5%। ফেসবুক বলে তোমাকে আমি 5% দিব, 1 টাকা দিলে তোমাকে আমি 5 টাকা দিব। ওকে, এবার আসেন আরওআই কি? আরওআই হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এখন দেখেন, এই যে আপনি যখন 1000 টাকার প্রোডাক্ট 100 টাকা দিয়ে সেল করতেছেন, 100 থেকে 150 টাকা অথবা 200 টাকা খরচ হতে পারে, তো সেল করতেছেন, ওইখানে আপনার ম্যানেজমেন্ট কস্ট, এমপ্লয়ি কস্ট, অ্যাসেট কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট সবকিছু বাদ দিয়ে আপনার একটা প্রফিট থাকতেছে। এখন আরওআই মানে হচ্ছে আপনার প্রফিট কত, মানে আপনি ইনভেস্ট করছেন, ইনভেস্টের প্রফিটটা রিটার্ন আসছে। হ্যাঁ, রিটার্ন কত টাকা আসছে, প্রফিট আসছে কিনা। ঠিক আছে, ওটা দেখি এবার। স্ট্যান্ডার্ড আরওআই, হ্যাঁ এটা আসলে খুব বেশি ক্যালকুলেট করা যাবে না, বাট ধরেন 15% যদি লাভ থাকে একটা বিজনেসে, ইটস এনাফ। ঠিক আছে, এবার যদি আপনি B2B বিজনেসের কথা খেয়াল করেন, বা হাই টিকেট প্রোডাক্টের কথা বা হাই টিকেট সার্ভিসের কথা চিন্তা করেন। আচ্ছা আচ্ছা, আসতেছে। আচ্ছা, তারপর যদি ধরেন একটা ফ্ল্যাটের দাম কত, 60 লাখ 50 লাখ টাকা, ওইখানে ওদের লাভ কি এত হয়?
এখানে আমাদের লাভ খুবই কম। ঠিক আছে, 10% 15% লাভ হয় না কিন্তু এখানে। ঠিক আছে, বাট যা হইতেছে ওটার অ্যামাউন্টটা কিন্তু অনেক বড়। ঠিক আছে, একটা গাড়ি বিক্রি করতেছেন, ওটার অ্যামাউন্টটা কিন্তু অনেক বড়। তো B2B বিজনেস কি বিজনেস? হোলসেল বিজনেস, B2B বিজনেস, অথবা হাই টিকেট প্রোডাক্ট অথবা সার্ভিস বিজনেস। কি টিকেট? হাই টিকেট, হাই প্রাইসের জিনিসপত্রের মধ্যে আপনার প্রফিটের রেশিও কম, মানে প্রফিটের পার্সেন্টেজ কম, কিন্তু যে রেশিওটা আসে এটা আসলে অনেক বেশি। ঠিক আছে, ওইখানে আবার আপনি ওই 15% চিন্তা করলে হবে না। ঠিক আছে, এখন ধরেন কোকা-কোলা 5 টাকা, মানে ওদের প্রোডাকশন করতে ধরেন 22 টাকা খরচ হয়ে গেছে। 25 টাকা একটা কোকা-কোলা খরচ বানাইতে কি বেচা পর্যন্ত 22 টাকা খরচ হয়ে গেছে। ওদের যদি 3 টাকাও প্রফিট থাকে তাহলেও সমস্যা নেই, কারণ ওরা তো বাল্কে সেল করতেছে। ওরা কিতে সেল করতেছে? বাল্কে সেল করতেছে। মানে অনেকে বুঝছেন, কিছু পণ্ডিত অনেক সময় ফেসবুকে, মানে কয়েক বছর আগে দেখছিলাম আর কি, যে খেজুরের গুড় নিয়ে একসময় একটা কন্ট্রোভার্সি হইতেছিল যে আসলে 1 কেজি খেজুর গুড়ের মধ্যে বা 2 কেজি খেজুর গুড় বানাইতে 7 কেজি 8 কেজি খেজুরের রস লাগে। তাইলে ওরা এটা কেমনে ম্যানেজ করে? ওরা 250 টাকা কেমনে বিক্রি করে 1 কেজি খেজুরের গুড়? ঠিক আছে, তাহলে আবার আপনার কাছে আমার সিম্পল কোয়েশ্চন, কোকা-কোলা কোম্পানিতে কোকা-কোলা বিক্রি করে 25 টাকা, আমি আপনার 19 টাকা দেবো, আপনার একটা কোকা-কোলা বানাই দেন। পারবেন? পারবেন? এই ল্যাপটপটার দাম ধরেন 70-80 হাজার টাকা, আমি আপনাকে 1.5 লাখ টাকায় দিব, আপনি এটা বানাইতে পারবেন? এখন কেউ যদি এসে কোয়েশ্চন করে এটা কি আসলে পসিবল? কেন পসিবল না? এবার আসেন কোয়েশ্চনটা। যারা খেজুরের রস কিনে তারা হচ্ছে অনেক বাল্কে কিনে, কয়েক মন একসাথে কিনে, কয়েক 100 কেজি একসাথে কিনে, অনেক কমে তারা পাইতেছে। ঠিক আছে, পরে একসাথে প্রোডাকশন করতেছে, খরচ অনেক কম আসতেছে। ঠিক আছে, ওরা সবকিছু বাল্কে প্রোডাকশন করতেছে, নিজেরা করতেছে, এই জন্য ওরা কমে দিতে পারতেছে। সেটা তো আপনার ক্ষেত্রে হবে না। হবে? এই জন্য আপনি ওইভাবে চিন্তা করলে আসলে হবে না। এটা একটা মানে দাঁড়ান আউট অফ দ্য টপিক বললাম, বাট এটাও একটা চিন্তার বিষয়। কি বলেন? আচ্ছা, কথায় আসেন, তাহলে ROI নিয়ে বিষয়টা ক্লিয়ার তো? এখন ROS গোল মানে হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। আমি ফেসবুককে বলে দিব যে ভাই ROS গোল, তুমি আমার ROSটা ঠিক রাখবা। কি ঠিক রাখবা? ROSটা ঠিক রাখবা। আমি তোমাকে 100 টাকা দিতেছি, তুমি আমাকে 500 টাকা দিবা। ডাজেন্ট ম্যাটার কয়টা সেল আসলো, ডাজেন্ট ম্যাটার কয়জন আমার থেকে কিনলো, আমার টাকার রেশিও ঠিক থাকলেই হয়েছে। এর আগে আমরা বলছি কি যে ভাই কয় টাকা আমার একটা সেলের জন্য আমি সর্বোচ্চ 150 টাকা খরচ করতে পারবো, 1000 টাকার দামের একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য, এর বেশি আমি খরচ করতে পারবো না। ঠিক আছে, ওইটা একটা। আর এটা বলতে যে ভাই আমার প্রোডাক্ট কয়টা সেল হলো, আমার সার্ভিস কি হইলো না হইলো, ডাজেন্ট ম্যাটার, আমার ভাই ROS ঠিক থাকলে হয়েছে। রেশিওটা 1 টাকা বদলে 5 টাকা, এটা ঠিক থাকলে হয়েছে। এটা বলে দিতেছি আর কি। তাহলে এখন বুঝলেন ROS গোল, এখন সহজ হয়েছে না? বিট ক্যাপ কি জিনিস? ক্যাপ মানে কন্ট্রোল আর কি। ক্যাপ মানে কি করা? বিট কন্ট্রোল করা। আমি বলতেছি যে ভাই এটাও কস্ট পার রেজাল্ট গোলের মতো একটা জিনিস, যে ভাই একটা সেলের জন্য আমি এর বেশি খরচ করতে পারবো না। কিন্তু এখানে আবার কথা আছে, এটা আমরা সামনে গিয়ে বুঝতেছি। সো হাইস্ট ভলিউম মানে হচ্ছে ডাজেন্ট ম্যাটার কয় টাকা, মানে আমি ফেসবুকে ভাই আমি এত কিছু বুঝি না, আমার তো বোঝার সময় নেই, তুমি তোমার ইচ্ছা মতো বিট করো, ঠিক আছে, উইন করো, বিটে উইন করে আমার অ্যাড দেখাও, অকশনে উইন করে অ্যাড দেখাই, তাই না? অ্যাড দেখানোর পরে তো সেল হবে, তাহলে তুমি সেল নিয়ে এসো।
আচ্ছা, কস্ট পার রেজাল্ট গোল সিনারিওটা দেখেন যে ভাই আমার বাজেট হচ্ছে $50। কয় ডলার? $50। প্রতি সেলের জন্য আমি খরচ করতে পারবো $10 করে। কয় ডলার করে? $10 করে। ওকে, তাহলে দেখেন ফেসবুক কি করবে, একটা সেল আনবে $8, আরেকটা সেল আনবে $4, আবার আরেকটা আনবে $12, আরেকটা আনবে আবার $12। সো এইভাবে করে সে আসলে সেলটাকে মেনটেন করবে। একটা সেল যদি $8 আসে, আরেকটা আবার $12 চলে যাবে। ঠিক আছে, দিন শেষে আপনি দেখবেন অ্যান এভারেজ ওই $10 করে আছে। অ্যান এভারেজ কত টাকা করে আছে? $10 করে আছে। আচ্ছা, আর কস্ট পার রেজাল্ট বিট ক্যাপ কি ক্যাপ? আচ্ছা, বিট ক্যাপ নিচে নিয়ে আসি। আচ্ছা, বিট ক্যাপ মানে হচ্ছে যে ভাই আমি একটা সেলের জন্য $10 খরচ করতে পারবো, কিন্তু যখন এটা $12 চলে যাবে তখন ফেসবুক আমার অ্যাড অফ করে দিবে। ঠিক আছে, ওইখানে সে আমার অ্যাডটা আর দেখাবেই না। ওখানে কি আমার অ্যাডটা সে দেখাবেই না। কস্ট পার রেজাল্ট গুলো সে কি হইতো, বেশি খরচ করতো, বাট এভারেজ ঠিক থাকতো। আর বিট ক্যাপে হচ্ছে যে ভাই $10 এর বেশি হলে তুমি আর এখানে অ্যাডই দেখাইবা না, অ্যাড দেখানো অফ। বুঝতে পারছেন? ধরেন একটা জায়গায় বিড হইতেছে, কি হইতেছে, অকশন হইতেছে, ওই জায়গায় বাজেট বেশি বাইরে গেছে, ওইখানে আপনার ওইখানে একটা শো করানোর জন্য $12 খরচ হয়ে গেছে। ঠিক আছে, তো অন্যান্য সবাই $11 বা $10 নিয়ে আসছে, কিন্তু মেটা আপনার অ্যাডটাকে অকশনে উইন করার জন্য সে $12 খরচ করছে, তাই না? খরচ করে আপনার সেল নিয়ে আসছে। কিন্তু বিট ক্যাপে হচ্ছে যে ভাই তুমি $10 বেশি খরচ করতেই পারবা না, এটা আমার দ্বারা পসিবল না, এটা বললেন আর কি। এখন দেখেন, আর আরওএস গোল সেটা তো বললাম যে অ্যাড রেভিনিউ আর অ্যাড স্পেন্ড, এই দুইটা ক্যালকুলেশন করলে যা হয় আর কি। অ্যাড থেকে কত টাকা রেভিনিউ আসছে, রেভিনিউ আর প্রফিট কি এক জিনিস? রেভিনিউ কি কি বলে, কাকে বলে বলেন তো? রেভিনিউ কি জিনিস? রেভিনিউ হচ্ছে মানে কত টাকা বেচা হইলো, কত টাকা সেল হইলো, টোটাল কত টাকা সেল হইলো, ওইটাকে বলা হচ্ছে রেভিনিউ। এটাকে কি বলে? রেভিনিউ। আর রেভিনিউ থেকে আমার খরচ চরচ সবকিছু বাদ দিয়ে যেটা থাকবে ওইটা হচ্ছে প্রফিট। ওইটা কি? প্রফিট। তাহলে রেভিনিউ আর প্রফিট কি এক জিনিস? রেভিনিউ হচ্ছে আমার টোটাল যা সেল আসলো, আর খরচ টরচ বাদ দিয়ে যা থাকলো ওইটা হচ্ছে আমার প্রফিট। জানতেন এটা আগে? কেন জানতেন না? আচ্ছা, তো ধরেন আরওএস গোলটা কি, ফেসবুককে যদি আমি $1 দেই, ফেসবুক আমাকে $5 ব্যাক দিবে। $1000 দিলে সে আমাকে $5000 ব্যাক দিবে। এটা মানে ফেসবুক যদি কমিটমেন্ট না, ফেসবুক দিবেই, বাট অন এভারেজ ফেসবুক এটা মেনটেন করার চেষ্টা করে। এখানে আপনার সবকিছু ঠিক থাকতে হবে, আপনার পারফেক্ট প্রোডাক্ট, একটা রাইট প্রোডাক্ট চুজ করতে হবে, যে প্রোডাক্টটা মানুষের চাহিদা আছে, এবং একটা রাইট প্রাইসিং দিতে হবে। তারপর আপনি মানুষের মধ্যে অ্যাডটা প্রেজেন্ট করতেছেন, ভালো কোয়ালিটির অ্যাড হইতে হবে, আপনার রিভিউ থাকতে হবে, মানে মার্কেটিং এর আপনার যে পুরো পার্সপেক্টিভটা, আপনার সবকিছু ভালো থাকার পরে এরপরে আছে ফেসবুকের উপরে। কিন্তু আপনার মার্কেটিং ঠিক নাই, আপনার বিজনেস স্ট্র্যাটেজি ঠিক নাই, ওইটা ঠিক না আগে যদি ফেসবুকের উপর ভরসা করে বসে থাকেন তাহলে তো হবে না। হবে? আচ্ছা, এখন দেখেন অল দ্য থিংস আমি এখানে বললাম যে ভাই কস্ট পার রেজাল্ট গোল, আরওএস গোল, বিট গোল বা বিট ক্যাপ, এই জিনিসগুলো হচ্ছে ম্যানুয়াল বিডিং। এগুলো কি বলে? ম্যানুয়াল বিডিং। যে আমি ফেসবুককে বলতেছি আমি এত টাকার বেশি খরচ করতে পারবো না,
এখন আপনি কি জানেন যে এই প্রোডাক্টটা খরচ করতে এত টাকাই খরচ হবে? যে এই রিমোটটার প্রাইস হচ্ছে 1,000 টাকা, এটা খরচ করতে 150 টাকা খরচ হবে, এটা তো আপনি জানেন না। এখন আপনি ফেসবুকে বইলে বসে থাকেন যে ভাই আমি 200 টাকা খরচ করবো, কিন্তু সেল আসলো না, তখন আপনি কি করবেন? আচ্ছা, এখন দেখেন, আমরা যখন নতুন অবস্থায় ক্যাম্পেইন চালাই, কি অবস্থায়? নতুন অবস্থায় ক্যাম্পেইন চালাই, তখন আমরা হাইস্ট ভলিউম দিয়ে রাখি। অলওয়েজ কি দিয়ে রাখি? হাইস্ট ভলিউম বা অটোমেটেড বিডিং। ফেসবুকে নিজের ইচ্ছা মতো বিড করবে, আমরা তো মাথা ঘামাই না এখানে, ঠিক আছে? কিন্তু এগুলা কখন লাগে? এই যে গোলগুলা, এগুলো দিস নিশ্চয় কাজে লাগে, তাই না? আরওএস গোলটা অনেক অ্যাডভান্স জিনিস, সেটা অনেক পরে আসে। ধরেন কস্ট পার রেজাল্ট গুলো বিট গোল, আপনার অ্যাকাউন্টে এনাফ পরিমাণ ডেটা আছে, আপনার কয়েক হাজার সেল আছে, আপনি কয়েক লক্ষ টাকা খরচ করছেন, ঠিক আছে? তখন আপনি তখন একটা প্রোডাক্টে 100 টাকা খরচ হচ্ছে, আমার 10টা 1,000 টাকা প্রোডাক্টে 100 টাকা বেশি খরচ হইতেছে, তখন এটা নাম্বারটা অনেক বেশি হয়ে যায়। যখন আপনার 100-200 সেল, ওখানে আসলে বিট ক্যাপ, কস্ট পার গোল এগুলো ম্যাটার করে না। তখন আপনার সেলের রেশিও, আপনার মার্কেটিং বাজেট বেশি হবে, তখন আসলে কস্ট পার রেজাল্টটা ম্যাটার করে, ঠিক আছে? যে ফেসবুক বলেছেন যে মানে যখন আপনি এনাফ পরিমাণ ডেটা থাকবে আপনার অ্যাকাউন্টে, আপনি যখন 100 প্রোডাক্ট সেল করবেন, 100 প্রোডাক্টের জন্য আসলে আমরা হাইস্ট ভ্যালু মিস করি না। বাট ফেসবুক একটা রিকোয়ারমেন্ট দিছে যে ভাই তুমি যদি বিট ক্যাপ এগুলো ইউজ করতে চাও, তাইলে তোমার অ্যাটলিস্ট 100টা পারচেস থাকতে হবে লাস্ট 30 দিনে, ওকে? এবং 10 ডিস্টিংক্ট ভ্যালু থাকতে হবে এই এই লাস্ট 30 দিন বা 28 দিনের মধ্যে। 10 ডিস্টিংক্ট ভ্যালু মানে হচ্ছে 10টা ডিফারেন্ট ভ্যালু। মানে আপনার 100টা প্রোডাক্ট পারচেস হয়েছে, 100টা প্রোডাক্টের যে প্রাইস 10টা ভেরিয়েশন থাকতে হবে। কোনো প্রোডাক্টের প্রাইস 800 টাকা, কোনো প্রোডাক্টের প্রাইস 900 টাকা, এরকম 10টা ভেরিয়েশন থাকতে হবে 100টা পারচেসের মধ্যে। বুঝতে পারছেন? তাহলে আপনি বিট ক্যাপ, আরওএস গোল এগুলো ইউজ করতে পারবেন। এখন আসলে ওই যেটা বললাম, আপনার বাজেট যখন অনেক বেশি হবে, সেল ভলিউম যখন অনেক বেশি হবে, 500, 700, 800, ঠিক আছে? তখন আপনি বুঝা যাবেন যে আসলে আপনার এই প্রোডাক্টটা খরচ করতে এভারেজ কত টাকা ফেসবুক অলরেডি খরচ হইতেছে। এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। তখন আপনার একটা ডেটা থাকবে, তখন আপনি ফেসবুকে সেট করে দেবেন যে ভাই তুমি এত টাকা খরচ করো, বুঝে গেছি। তুমি চাইলেও বেশি খরচ করতে পারবে না। হাইস্ট ভলিউম দিলে কি হয়? ফেসবুকে মাঝে মাঝে ওভার খরচ করে ফেলে। কি খরচ করে ফেলে? ওভার খরচ করে ফেলে। তো এই কস্টটাকে কন্ট্রোল করার জন্য আমরা ওই বিট ক্যাপ বা কস্ট পার রেজাল্ট গোল, আরওএস গোল আমরা ইউজ করি, কিন্তু প্রথম অবস্থায় না, বাজেট যখন বেশি হবে। আমি সেটা বুঝতে পারছেন? বুঝাইতে পারি না। আচ্ছা, গেল। এবার আসেন, এই যে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি অটোমেটিক হাইস্ট ভলিউম সিলেক্ট করা আছে, ওকে? এখানে আমরা ক্লিক করি, দেখেন কস্ট পার রেজাল্ট গোল আর বিট ক্যাপ এই দুইটা আছে, আরওএস গোল নাই। আরওএস গোল নতুন অ্যাকাউন্টে দিবেও না। আপনারা যখন অনেক বেশি খরচ করবেন তারপর আরওএস গোল আসবে, ঠিক আছে? নতুন অ্যাকাউন্টে আরওএস দিবে না। আচ্ছা, এবার আসেন আমরা আরেকটা জিনিস নিয়ে বুঝি, সেটা হচ্ছে প্লেসমেন্ট। কি মেন? প্লেসমেন্ট। অডিয়েন্স নিয়ে আমরা আজকে পরে যে বলতে পারি কিনা পরে বলবো। অডিয়েন্স একটা ডিফারেন্ট জিনিস, বিস্তারিত বলতে হবে, বাট আজকে এটা নিয়ে বলি। সো অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। আচ্ছা, প্লেসমেন্ট মানে হচ্ছে ফেসবুকে যে জায়গাগুলোতে অ্যাড শো করে, ফেসবুকে যে জায়গাগুলোতে অ্যাড শো করে। ফেসবুকে কয়টা প্লেসমেন্ট আছে? আমরা যেখানে ক্লিক করি ম্যানুয়াল প্লেসমেন্টে, তাহলে দেখাবে যে টোটাল 18টা প্লেসমেন্ট। কয়টা? 18টা প্লেসমেন্ট, আরো বেশি, 21টা। কয়টা? 21টা।
এই যে 3টা কিন্তু খালি আছে, ঠিক আছে, বা আরো বেশি, 21, 22, 23, 25। সো এই তো 24-25টার মতো প্লেসমেন্ট ফেসবুকে আছে। এত জায়গাতে ফেসবুক অ্যাড শো করে। তাহলে আমরা একটু দেখি কোন কোন জায়গাতে যদি আচ্ছা কয়টা প্লেসমেন্ট, কয়টা টাইপ আছে দেখি। ফিড, ফেসবুকের ফিড, তাই না? ফিড একটা অপশন আছে, ফিড মানে নিউজ ফিড, শুধু ঢুকলে যেটা দেখেন। আহ, অথবা এখানে আছে আবার ভিডিও ফিডও আছে, বলতেছি স্টোরিজ এন্ড রিলস, এটা একটা প্লেসমেন্ট। পরে হচ্ছে ইন স্ট্রিম অ্যাডস ফর ভিডিওস এন্ড রিলস, রিলস চলতে চলতে রিলসের উপর দিয়ে অ্যাড চলে আসে, ভিডিও চলতে চলতে ভিডিওর উপর দিয়ে অ্যাড চলে আসে। এটা নাটক দেখতেছেন, খুব ইমোশনাল মোমেন্টে ঠাস করে একটা অ্যাড চলে আসে আমাদের ইমোশনাল পানি ঢেলে দিয়ে, ঠিক আছে, মেজাজটা খারাপ হয়ে যায় না তখন? সো এটা হচ্ছে কি ইন স্ট্রিম অ্যাড। হচ্ছে সার্চ রেজাল্ট, আমরা যখন ফেসবুকে সার্চ করি তখন একটি স্ক্রল করে দেখি সেখানে অ্যাড দেখা যায়। ওকে, অ্যাপ এন্ড সাইট, ফেসবুকের কিছু অ্যাপস এন্ড সাইট আছে যেগুলোর মধ্যে গেলে ফেসবুকের বাইরে অন্যান্য অ্যাপস ওইগুলোর মধ্যেও ফেসবুকের অ্যাড শো করে, আর ওইগুলো ফেসবুকের সাথে পার্টনারশিপে গেছে আর কি ওরা। সেগুলোকে বলা হচ্ছে ফেসবুকের পার্টনার নেটওয়ার্ক। কি নেটওয়ার্ক? পার্টনার নেটওয়ার্ক, অথবা এই যে অডিয়েন্স নেটওয়ার্ক। কি নেটওয়ার্ক? মেজর প্ল্যাটফর্ম হচ্ছে 4টা, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, আর হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক। মেসেঞ্জার তো বুঝেনি, আর অডিয়েন্স নেটওয়ার্ক মানে হচ্ছে ফেসবুকের বাইরে বিভিন্ন অ্যাপস এন্ড সাইট যেগুলো ফেসবুকের সাথে পার্টনার আছে, তো ওইগুলাকে আমরা বলি হচ্ছে পার্টনার নেটওয়ার্ক। কি নেটওয়ার্ক? পার্টনার নেটওয়ার্ক। ওইগুলোতে ফেসবুকে অ্যাড শো করে। সো অ্যাজ ইউজুয়াল, এবার আমরা একটু বিস্তারিত বুঝি ফিডের মধ্যে কি কি আছে। ফেসবুক ফিড আছে, প্রোফাইল ফিড আছে। আগে প্রোফাইল ফিডে অ্যাড দেখা যেত না, মানে একজনের প্রোফাইলে ঢুকছেন, স্ক্রল করতেছেন, দেখেন ঠাস করে অ্যাড চলে আসছে। আবার লেখা থাকে নো কানেকশন টু দিস প্রোফাইল, ঠিক আছে, থাকে না? খেয়াল করছেন কিনা? আপনি খেয়াল করেন নাই, মানে ফেসবুকে চালান না নাকি? ফেসবুক চালান না, মানে ফেসবুক চালাইতেছি, কারো প্রোফাইলে ঢুকছে যে সে কি কি পোস্ট করছে এটা দেখার জন্য, ওখানে কি স্ক্রল করতেছি, ঠুস করে দেখি ওখানে অ্যাড শো করতেছে। কথা বলতে কনফিউশন হয়ে যান, সে কি এটাও পোস্ট করছে নাকি, করে না যে স্পন্সর লেখা আছে, এবং নিচে আবার একটা লেখা থাকে নো কানেকশন টু দিস প্রোফাইল, ঠিক আছে। সো এটা নতুন করে ইন্ট্রোডিউস করছি, কথা হচ্ছে যত বেশি অ্যাড দেখাইতে পারে ততই লাভ, ঠিক আছে না? তারপর দেখবেন নোটিফিকেশন যখন আসে না, ওইখানেও অ্যাড শো করে, দেখছেন নোটিফিকেশন বারের ওইখানে, খেয়াল করছেন? খেয়াল করেন আজকে থেকে। তো ফেসবুক ফিড আর হচ্ছে প্রোফাইল ফিড, আমি যেটার উপর হভার করতেছি এখানে প্রিভিউ কিন্তু দেখাই দিয়েছে। আচ্ছা, ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রামের ফিড আছে না, ইনস্টাগ্রামে ঢুকলে যে হোম ফিড, হোম বা নিউজ ফিড, এটা হচ্ছে ইনস্টাগ্রাম ফিড। ইনস্টাগ্রামের প্রোফাইল ফিড, একজনের প্রোফাইলে গিয়ে পোস্ট দেখতেছেন, এখানে অ্যাড চলে আসবে। ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক মার্কেট প্লেস, ওইখানেও অ্যাড দেখা যায়। তারপর হচ্ছে ফেসবুক ভিডিও ফিড, 4টা-5টা ভিডিও দেখার পরে শর্ট করে দেখেন একটা ভিডিও চলে আসছে, মানে অ্যাড চলে আসছে। ফেসবুক রাইট কলাম, এই যে দেখাইতেছে কোনার মধ্যে, এটা শুধু ডেস্কটপের মধ্যে দেখা যায়। কোথায়? ডেস্কটপ বা পিসিতে শুধু দেখা যায় আর কি, ফেসবুকের রাইট কলাম অ্যাডটা দেখেন না আপনারা? খেয়াল করছেন? কথা বলে না, খেয়াল করেন নাই? খেয়াল করে নাই, যে আপনার নাম কি জানো? ঝর্ণা। এই যে দেখেন, এই যেগুলো অ্যাড চলতেছে, জোকো হচ্ছে ফিটম্যান ক্রাফট, এগুলো অ্যাড কি এখানে চলতেছে। এটা হচ্ছে ফেসবুকের রাইট কলাম। কি কলাম? রাইট কলাম। ইনস্টাগ্রাম এক্সপ্লোর মানে সার্চ করার পরে কোনো জায়গায় যখন যান
সার্চ করে যখন কোনো একটা রিলসের মধ্যে যান বা কোনো একটা ভিডিওর মধ্যে যান, তখন ওইখানে অ্যাড দেখায়। এক্সপ্লোর হোম, যখন আপনি সার্চ বারে ক্লিক করেন, তখন আসলে এই যে এভাবে দেখা যায় যে হুশ করে অ্যাড দেখায় দেয়, যে এটা অ্যাড চলতেছে, স্পন্সর লেখা, ঠিক আছে, এখানে অ্যাড চলে। মেসেঞ্জার ইনবক্স, ফেসবুক বিজনেস এক্সপ্লোর, এটা আবার কোন জায়গা ভাই? আচ্ছা, এটা সব কান্ট্রিতে অ্যাভেলেবেল না, এটা খুব রিসেন্ট আসছে। আচ্ছা, এটা বাংলাদেশে অ্যাভেলেবেল নাই। আর এটা হচ্ছে আমি যে ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করছি অ্যাওয়ারনেস, ওইটা হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে দেখাবে না এই আর কি। আচ্ছা, স্টোরিজ অ্যান্ড রিলস, ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক স্টোরি, মেসেঞ্জার স্টোরি, এগুলোর মধ্যেও অ্যাড দেখায়, দেখেন না? ইনস্টাগ্রাম রিলস 2-3টা রিলস যাওয়ার পরে একটা অ্যাড চলে আসে। ফেসবুক রিলস 2-3টা রিলস দেখার পরে একটা অ্যাড চলে আসে। ইন স্ট্রিম অ্যাডস, ফেসবুক ভিডিও দেখতেছে, ভিডিওর উপর দিয়ে অ্যাড চলে আসছে। আর গুগলের ভাষায় যেটাকে বলা হচ্ছে বাম্পার অ্যাড। কি অ্যাড? বাম্পার অ্যাড। আর ফেসবুকে হচ্ছে ইন স্ট্রিম অ্যাড। অ্যাডস অন রিলস, রিল দেখতেছেন, হুট করে রিলের নিচে দিয়ে দেখবেন ছোট্ট করে দেখা যায়, ঠিক আছে? এই দেখেন, এই যে এটা রিল দেখতেছেন, ছোট্ট করে নিচে অ্যাডটা দেখা যায়। আর সার্চ রেজাল্ট তো সার্চ রেজাল্ট, ফেসবুকে সার্চ রেজাল্ট, ইনস্টাগ্রাম সার্চ রেজাল্ট, এই আর কি মোটামুটি। বাট আমাদের মেইন হচ্ছে ফিড। মেইন কি? ফিড। ফেসবুকের ফিড, ইনস্টাগ্রামের ফিড। সেকেন্ডারি হচ্ছে ফেসবুকের ভিডিও ফিড, ইনস্টাগ্রামেরও ভিডিও ফিড। প্রথম হচ্ছে হোম নিউজ ফিড, এরপর হচ্ছে ভিডিও ফিড, ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে স্টোরি, রিল আছে, রিল তো ভিডিও ফিডের মধ্যেই পড়ে। সো নিউজ ফিড আর ভিডিও ফিড, এই দুইটা হচ্ছে মেইন। মোস্ট অফ দ্য সেল এখান থেকে আসে, বা আপনার যখন কোনো প্রোডাক্ট কিনেন, মোস্ট অফ দ্য টাইম এই দুইটা জায়গা থেকে ক্লিক করেই কিন্তু কিনেন। সন্দেহ আছে? সন্দেহ না থাকলে সামনে কেনার সময় খেয়াল করেন যে আমি কোত্থেকে কিনতেছি। আচ্ছা, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট একটা জিনিস। অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এটা কি জিনিস? ধরেন এই যে দেখেন, এদিকে একটা চিহ্ন দেয়া আছে, দেখতেছেন? এই চিহ্নটাকে আমরা রিড করতে পারতেছেন? কিসের চিহ্ন? আপনারা কি জেমিনাই ইউজ করছেন? গুগলের এআই টুল জেমিনাই? চ্যাট জিপিটি তো ইউজ করছেন কয়দিন আগে শুরু। আচ্ছা, চ্যাট জিপিটির মতো গুগলের একটা এআই টুল আছে। চ্যাট জিপিটি কোম্পানির নাম কি? চ্যাট জিপিটি যে কোম্পানির নাম কি? ওপেন এআই। কি এআই? ওপেন এআই এর প্রোডাক্ট হচ্ছে চ্যাট জিপিটি। কোম্পানির নাম কি? ওপেন এআই। আর গুগল কোম্পানির যে চ্যাট এআই টুল, ওইটার নাম হচ্ছে জিমিনাই। অনেকে বলে জেমিনি, এটার নাম হচ্ছে কি? জিমিনাই। আচ্ছা, এরপরে মাইক্রোসফটের যেটা, এটার নাম হচ্ছে কোপিলট। কি লট? মাইক্রোসফটের এআই টুলের নাম কোপিলট। তো এই চিহ্নটা দ্বারা আসলে এআই বোঝায়। কি বোঝায়? এআই বোঝায়। গুগলের যে জেমিনাই, জেমিনার লোগো হচ্ছে এইটা, বুঝছেন? এরকম একটা স্টার চিহ্ন, ঠিক আছে? তো যখনই এই চিহ্নটা দেখতেছেন যে কোনো জায়গাতে, যত প্ল্যাটফর্মে, ফেসবুকে হোক, ফেসবুকের বাইরে হোক, হ্যালো, ওটা এটা দ্বারা কি বোঝায়? এআই বোঝায়। কি বোঝায়? এআই বোঝায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোঝায়। সো অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট দিয়ে ফেসবুকে বুঝাইতেছে যে ভাই, এই যে 17টা 18টা 20টা 25টা প্লেসমেন্ট আছে, ওইটা নিয়ে তোমাকে মাথা ঘামাইতে হবে না, তোমাকে ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে হবে না যে আসলে কোন জায়গাতে অ্যাড দেখাইবা, কোন জায়গাতে অ্যাড দেখাইবা না। এটার দায়িত্ব তুমি আমাদের কাছে দিয়ে দাও, আমরা আমাদের মতো করে মানুষজনকে দেখাবো, ঠিক আছে? ফেসবুক যখন আপনি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট সিলেক্ট করে দিবেন, তখন ফেসবুকের এআই ডিসাইড করবে কোন জায়গাতে সে অ্যাডটা দেখাবে। সে তার মতো করে, মানে আপনার অডিয়েন্স যেই জায়গাতে বেশি অ্যাড দেখতে চাইতেছে, ওইখানে আপনার অ্যাডটা শো করাবে।
বুঝতে পারছেন? আপনার কাস্টমার, আপনার অডিয়েন্স যেই জায়গাতে বেশি অ্যাড দেখতে চাইছে ওই জায়গাতে আপনার অ্যাডটা শো করাবে। যে জায়গাতে অ্যাড দেখতে চায় না ওই জায়গাতে শো করাবে না। তাহলে আমরা বাই ডিফল্ট অ্যাডভান্টেজ প্লেসমেন্ট এটাই আমরা সিলেক্ট করি। কিন্তু যেহেতু আমরা স্ট্র্যাটেজিটা জানি যে কিভাবে কাজ করে, এজন্য আমরা অনেক সময় ম্যানুয়াল প্লেসমেন্টও দেই। বাট এটা আসা, এই যে অ্যাডভান্টেজ প্লাস প্লাস প্লেসমেন্ট ফেসবুকের এআই অ্যাসিস্ট্যান্ট টুল, ফেসবুক নিজে ডিসাইড করে কোন জায়গায় দেখাবে। এটা আসার পর থেকে আমরা এটাই বেশিরভাগ ইউজ করি, এটা নিয়ে এতটা মাথা ঘামাই না। বাট অনেক সময় আমাদের কাছে মনে হইতেছে যে আসলে অমুক জায়গাতে অ্যাড প্লেস করাটা আমার জন্য বৃথা হবে, আমি জাস্ট এই জায়গাতে একটা দেখে, জাস্ট ফিডে একটা দেখে, জাস্ট ভিডিওতে একটা দেখে, জাস্ট রিলের মধ্যে অ্যাড দেখে। এটা আপনার স্টার্টার যদি সুইট করে, আপনার যদি মনে হয় আপনি দেখাবেন, আপনি দেখাইতে পারেন, ইটস আপ টু দ্য ইউ। ঠিক আছে? বাট অ্যাজ ইউজুয়াল আমরা এটাই সিলেক্ট করি আর কি। খুব কঠিন কিছু বুঝাইলাম? আর বেশি বুঝে হুম, আর বুঝেন না। আর বুঝাইতাম না, বেশি হয়ে গেছে আজকে। কেমন হয় ব্যাপার? ঠিক আছে, আজকের জন্য মাপ। আগামীকালকে মানে আগামী ক্লাসে আর একটু বেশি বোঝানো হবে, প্রস্তুতি নিয়ে এসেন। আগামী ক্লাসে মাত্রাতে ভুলে যেতে পারে, আর পেরা নাই। ঠিক আছে? আগামী ক্লাসে মেন হচ্ছে অডিয়েন্স নিয়ে বোঝাবো। আচ্ছা, আজকে একটু বলি, ইন্ট্রোডাকশন দিয়ে দিই, লাইভ ক্লাসে সহজ হবে। ধরেন ফেসবুকে অডিয়েন্স টার্গেটিং করার জন্য অডিয়েন্সটা হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। ক্লাস নোট 5-এ যাই, প্রাইমারিতে অনেক পিছিয়ে আছেন, এই জন্য আমি তাড়াতাড়ি টানতেছি আর কি। আচ্ছা, ফেসবুকের অডিয়েন্স কয় প্রকার? 3 প্রকার। 3 ভাবে ফেসবুকে মানুষজনদেরকে টার্গেট করা যায়। কয় ভাবে? 3 ভাবে টার্গেট করা যায়। সেভড অডিয়েন্স, কোর অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স এন্ড লোকালাইক অডিয়েন্স। কয় ভাবে টার্গেট করা যায়? 3 ভাবে। আচ্ছা, সেভড বা কোর অডিয়েন্স মানে হচ্ছে যে ফেসবুকের কাছে ডেটা আছে যে কে কোন বিষয়ে ইন্টারেস্টেড, কার ডেমোগ্রাফি কি, এটা ফেসবুকের কাছে অলরেডি ডেটা আছে। ফেসবুক আসলে ওইখান থেকে আপনি টার্গেটিং করতেছে মানুষজনদেরকে। তো এটা বলা হচ্ছে কোর অডিয়েন্স। কি অডিয়েন্স? কোর অডিয়েন্স। আর কাস্টম অডিয়েন্স মানে হচ্ছে, ধরেন আপনার ফেসবুক পেজে 10,000 ফলোয়ার আছে, ওই 10,000 ফলোয়ারকে আপনি অ্যাড দিতে চাইতেছেন, তাহলে ওই 10,000 ফলোয়ারকে নিয়ে আপনি একটা অডিয়েন্স ক্রিয়েট করলেন। ওকে, তাহলে ওইটা আপনার হইলো কি? কাস্টম অডিয়েন্স। আপনার ওয়েবসাইটে 10,000 ভিজিটর আছে বা 1,000 ভিজিটর, মানুষজন 1,000 মানুষজন আপনার ওয়েবসাইটটা ভিজিট করছে। সো ওই 1,000 মানুষজনকে নিয়ে আপনি একটা অডিয়েন্স ক্রিয়েট করবেন, 1,000 মানুষকে আবার অ্যাড দেখাবেন। ওইটাকে বলে হচ্ছে কাস্টম অডিয়েন্স। কি অডিয়েন্স? কাস্টম অডিয়েন্স বা রিটার্গেটিং অডিয়েন্স। ঠিক আছে? ওই কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে তাদেরকে রিটার্গেটিং অ্যাড দেখাবে। লোকালাইক অডিয়েন্স কাস্টম অডিয়েন্স থেকে আসে, লোকালাইক অডিয়েন্সটা অন্য দিন বোঝাবে। সারাক্ষণ কথা বলে। তো এন্ড অফ এভরিথিং আপনাকে আসলে কাস্টমারের জার্নি ক্রিয়েট করতে হবে, কাস্টমারের বায়ার পার্সোনা ক্রিয়েট করতে হবে। এটা নিয়ে আগামীকালকে বলবো, আগামীকালকে অডিয়েন্স টার্গেটিং দেখাবো, এন্ড হচ্ছে ফেসবুক পিক্সেল কিভাবে কাজ করে, এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট, এবং বেসিক সেটআপ আগামী ক্লাসে দেখাবো। বেঁচে থাকলে প্রচুর কথা হবে।